আম্মু, এই আম্মু, ছাতাটা মাথায় ধরো তো। দেখতে পাচ্ছ না বৃষ্টির পানিতে আমি ভিজে একাকার? ঘুমের ঘরে চিৎকার করে বললাম উপরের কথাগুলো। তখনই আমার এমন চিৎকার শুনে আম্মু তৎক্ষণাৎ আমার ঘরে এসে বলল, এই রাসেল, তোর কি হয়েছে? আমার সারের মতো চিল্লান দিয়ে কেন বলতেছিস বৃষ্টি? অনেকটা রাগী গলায় বলল। তখনই দেখতে পেলাম আমার পাশে আমার পিচ্ছি বোনটা বালতি হাতে দাঁড়িয়ে আছে। তার মানে এইটাই বৃষ্টির উৎস। আম্মু দেখো না, আমার উপরে বৃষ্টির পানি পড়ার জন্য ভিজে গেছি। পাশ থেকে রিয়া বলে উঠল, আপনাদের তো আমার পরিচয়টা দেওয়া হয়নি। আমাকে তো সবাই চেনেন যারা আমার গল্প পড়েন। আমি থাক আর বললাম না। আমার বাবা একজন কৃষক, মা গৃহিণী, আর ছোট বোনটার নাম রিয়া, এবার ক্লাস 10-এ পড়ে। খুবই দুষ্ট, আবার আমাকে ছাড়া কিছুই বুঝতে পারে না। অনেক তো কথা হলো, এবার গল্পে ফেরা যাক। আম্মু, ভাইয়া রাতে বলছিল তার নাকি আজকে তাড়াতাড়ি কাজে যেতে হবে, তার জন্য সকাল সকাল ডেকে দিতে। কিন্তু আমি অনেক সময় ডাকার পরও ভাইয়া উঠতেছিল না, দেখে এই বৃষ্টির ব্যবস্থা করতে হলো। তোদের দুজনকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা। এক মুহূর্তের জন্য চুপ থাকতে পারিস না, আবার কেউ কাউকে ছাড়া থাকতেও পারিস না। অনেক হয়েছে, এখন উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে কাজে যা। আচ্ছা আম্মু, ঠিক আছে, তুমি যাও, আমি এখনই উঠে আসতেছি। তারপর উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে চলে আসলাম। আপনারা হয়তো আবার বুঝতে পারতেছেন না আমি কি কাজ করি, তাহলে চলেন কাজের কথাও জেনে আসি। আমি একটা দোকানে কাজ করি। দেখছেন, আপনাদের সাথে কথা বলতে বলতে মালিকের ডাক পড়লো। মালিক বলল, রাসেল, তাড়াতাড়ি এই লিস্টে সব মালামাল বুঝিয়ে দিত, আর দেখিস কোনো ভুল যেন না হয়। আমি রহিম চাচার কথা অনুযায়ী লিস্ট থেকে মালামাল সব বুঝিয়ে দিলাম। এইভাবে কাজ করলাম সারাদিন। তারপর আরেকটা কাজে চলে আসলাম, মানে আমি যাকে পছন্দ করি তাকে দেখতে। বুঝলেন না তো? চলেন, সব বুঝতে পারবেন। আমি একটা মেয়েকে সেই কবে থেকে একা একা ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসে না। কেন বাসে না সেটা এখনো অজানা। বলতে বলতে হঠাৎ দেখতে পারলাম আমার ক্লাস প্রাইভেট থেকে বান্ধবীর সাথে হেঁটে হেঁটে আসতেছে আমার সামনে দিয়ে। পরনে একটা নীল রঙের 3 পিস, হাতে নীল রঙের কাছে চুড়ি, লম্বা লম্বা চুলগুলো বিনি করা। এক কথায় অসম্ভব সুন্দরী লাগতেছিল। মনে হচ্ছে পরীরা ভুলে ওকে এই পৃথিবীতে রেখে গেছে। ওর বান্ধবী বলে উঠলো, ওই রাস্তা দেখ, তোর বন্ধু তোকে দেখার জন্য হাজির। হরে প্রতিদিন এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকে, আবার আমাকে নাকি অনেক ভালোবাসে। রে, মনে হয় রাসেল ভাইয়া সত্যি তোকে অনেক ভালোবাসেন। আর ছেলে হিসাবে ও খুব ভালো, যতটা লোকের মুখে শুনেছি বা নিজে দেখে বুঝেছে। তবে দেখি, যদি তার উদ্দেশ্য ভালো হয় তাহলে তার ভালোবাসার কথাই আমি রাজি হব, আর যদি খারাপ মতলব হয় তাহলে কোনো দিন না। আমি রাইসের সাথে হেঁটে যেতে যেতে বললাম, হাই, কেমন আছো? আমি যে আমার এই ছোট্ট মনের ঘরে তোমাকে রেখেছি, কিন্তু তুমি সেখানে থাকতেই চাও না। আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আপনার সাথে কথা বলে পারবো না, এখন চলে যান, কেউ দেখলে সমস্যা হবে। একটু অধিকার দেখে বললো মনে হলো। তারপর সেখান থেকে চলে আসলাম। এইভাবে দেখতে দেখতে অনেকগুলো দিন চলে গেল। এর মাঝে রাইসার আর আমার প্রেম জমে কি রয়েছে, মানে প্রেম হয়ে গেছে। একদিন পুকুরের ধারে আমি রাইসার কোলে মাথা রেখে শুয়ে আছি, আর রাইসা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই, তুমি আমাকে এত বেশি ভালোবাসো কেন? জানো না বেশি সুখ কপালে সয় না? আমার পৃথিবীটাই তুমি, তাহলে তোমাকে ভালো না বাসলে থাকবো কি করে? তোমাকে এতটাই ভালোবাসি যা পরিমাপ করে দেখাতে পারবো না। তবে এতটুকু জেনে রেখো, তুমি নিজেকে যতটা না ভালোবাসো, আমি তার থেকে তোমাকে বেশি ভালোবাসি। আমিও তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। কোনোদিন ছেড়ে যাবে না তো? না রে পাগলি, এই জীবনে তো নাই, বরং পরের জন্মেও তোমাকে ভুলতে পারবো না। এইভাবে অনেক সময় একসঙ্গে থেকে রাইসাকে ওর বাড়িতে রেখে আমি আমার বাসায় চলে আসলাম। আমাদের প্রেমের কথা সবাই জানে, তাই কোনো ভয় নেই। ও, আমার মন যে কোথায় থাকে বুঝতে পারি না। আপনাদের যে রাইসার পরিচয় দেওয়া হয়নি, সেই দিকে কোনো খেয়াল নেই আমার। চলেন রাইসার পরিচয় জেনে আসি। রাইসার পুরো নাম অনামিকা জান্নাত রাইসা, বাবার একমাত্র মেয়ে। এইবার ইন্টার ফাইনাল ইয়ারে পড়ে, বিজ্ঞান বিভাগে।
বাবা রায়ান শেখ, পেশায় একজন কৃষক। আর রাইসার মা নেই। রাইসার বয়স যখন 5 বছর, তখন ওকে একা রেখে আল্লাহ তার কাছে নিয়ে যায়। আম্মু, এই আম্মু, খাবার দাও তো, অনেক ক্ষুধা লেগেছে। কোথায় তুমি? এই এত সারের মতো চিল্লাস কেন? দেখোস না আম্মু রান্নাঘরে রান্না করতেছে? ওই, তুই আমার সাথে ঝগড়া করিস না তো। দেখতেছিস না আমার ক্ষুধা লেগেছে, তাই তোর সাথে ঝগড়ায় পারবো না। তখনই পিছন থেকে আম্মু বলে উঠলো, এই তো শুরু হয়ে গেছে সাপ বেজির লড়াই। এই, তোরা কি একটু শান্তিতে থাকতে পারিস না? আরে রিয়া, তুই দেখছিস না ওর ক্ষুধা লেগেছে, তাও অমন করিস? আম্মু, তুমি আমার কলিজাকে বকা দিচ্ছ কেন? তুমি জানো না আমরা এইভাবে ছাড়া থাকতে পারি না? আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে, এইবার এসে খেয়ে নে তাড়াতাড়ি। তারপর খেয়ে নিলাম সবাই একসাথে। পরে যার যার রুমে চলে আসলাম। রুমে এসে বিছানায় গাটা এলিয়ে দিলাম, আর মনটা ছটফট করতে লাগলো রাইসার জন্য। তাই কথা বলে মনকে সান্ত্বনাও দিতে পারি না। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি সেই দিকে কোনো খেয়াল নেই। খেয়াল হলো সকালে ফজরের আজানের শব্দে। তো উঠে গিয়ে নামাজ পড়ে আসলাম। সকালে খাবার খেয়ে দোকানে চলে আসলাম, আর তখনই রাইসা আমার সাথে দেখা করতে চলে আসলো। তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে, এইদিকে আসো। আমি তো একটু অবাকই হলাম। কি এমন কথা যার জন্য এত সকালে এসেছে? তারপরে আমি রহিম চাচাকে বলে ওর কাছে চলে আসলাম। হ্যাঁ মেরে জান, বলো, এত সকাল সকাল কি জন্য ডাকলা? ও কেঁদে কেঁদে বলতে লাগলো, শোনো, আমার না কালকেই পরীক্ষার ফর্ম ফিল আপের লাস্ট ডেট। বাবাও কোনোভাবেই টাকা জোগাড় করতে পারছে না। দেখে বলতেছে পড়াশোনা না করতে, কিন্তু আমার তো ডাক্তার হওয়ার অনেক ইচ্ছা। কি বলো এসব? টাকার জন্য তোমার পড়াশোনা হবে না? এটা তো আমি মেনে নিতে পারি না। তোমার পড়াশোনার খরচ জোগাতে প্রয়োজন হলে নিজের রক্ত বিক্রি করব, তাও তোমাকে ডাক্তার বানিয়ে ছাড়বো। যদি তোমার ইচ্ছা শক্তি প্রবল হয় তো। যদি তোমার ইচ্ছা শক্তি প্রবল হয় তবেই। তুমি আমাকে এত ভালোবাসো যে নিজের রক্ত বিক্রি করে হলেও আমার স্বপ্ন পূরণ করবা? আমাকে জড়িয়ে ধরে বলল, কিন্তু এত টাকা কি করে জোগাড় করবা? দেখো, আমি আমার জীবনের থেকেও যদি কাউকে বেশি ভালোবাসি তাহলে তোমাকে। কত টাকা লাগবে বলো? তাও তো 4,000 টাকা লাগবে। কিন্তু তোমার কাছে তো এত টাকা নেই তাহলে। আচ্ছা, আমি টাকার ব্যবস্থা করব, যে করে হোক। তুমি কালকে কলেজে যাওয়ার সময় নিয়ে যেও, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে আসছি। তুমি দেখে শুনে কাজ করবে, কেমন? ভাবতে কেমন লাগতেছে যে আজকে তাও আবার চুমু দিল, যেখানে কখনো ভালো ব্যবহারই করেনি, হয়তো অতিরিক্ত খুশির ঠেলায়। তারপর রাইসা মনে একরাশ আনন্দ নিয়ে বাসায় চলে গেল, আর আমি চলে আসলাম ফের দোকানে। আর দোকানে এসে চাচাকে বললাম, চাচা, আমাকে 4,000 টাকা দিবেন তো, আমি কাজ করে পরিশোধ করে দিব। দোকানদার চাচা আমাকে খুব ভালোবাসে, তাই টাকার প্রয়োজন বলাতে মানা করলো না। হয়তো মানুষের প্রতি এটাই ভালোবাসা। তারপর চাচার থেকে টাকা নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে খাবার খেয়ে বন্ধুদের সাথে বাড়ির পাশের দোকানে গেলাম। বসে বসে আর কি করব, তাই ফ্রি ফায়ার খেলতে লাগলাম। তারপর বন্ধুদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। রাতে খাবার সময় হঠাৎ আব্বু বলে উঠলো, কিন্তু যা বললো তা শুনে আমি অবাক হয়ে গেলাম। রাতে সবাই মিলে খাবার খেতেছিলাম। আমি, রিয়ার আব্বু মাটিতে পাটি পেতে বসেছি। আম্মু সবাইকে ভাত বেড়ে দিচ্ছে, আর এমন সময় আব্বু বলে উঠলো, রাসেল, আমি একটা কথা বলতে চাই, মানে তোকে না বলে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। প্রশ্নসূচক দৃষ্টিতেই কথাটা বলল। আমি তো বাবার কথা শুনে অবাক। কি এমন কাজ করবে যে আমার থেকে অনুমতি নেয়নি বলে আমাকে আবার জিজ্ঞেস করতেছে অনুমতি পাওয়ার জন্য? মনের ভিতর কেমন যেন একটা প্রশ্ন ভাবটা থেকেই যায়। আচ্ছা যাজ্ঞা, দেখি বাবা কি বলতে চায়। আচ্ছা আব্বু, তুমি কি এমন কাজ করতে সিদ্ধান্ত নিয়েছো যার জন্য আমার থেকে আবার অনুমতি নেওয়ার প্রয়োজন হলো? হ্যাঁ রাসেল, ঠিকই তো বলেছে। একটা সিদ্ধান্ত নিয়ে আবার জিজ্ঞেস করতেছো কেন? তুমি তো জানোই রাসেল, তোমার সিদ্ধান্তে কেন পরিবর্তন করে না।
হ্যাঁ, সেটা আমি জানি। কথাটা শুনে আমার বিপি হাই হয়ে যাচ্ছে। বাবা হঠাৎ রাইসের কথা কেন তুললো? আচ্ছা আব্বু, তুমি রাইসের কথা কেন বলতেছো? কেউ কি আমাদের নামে কিছু বলেছে নাকি? মনের গহীন থেকে প্রশ্নটা আপনা আপনি বের হয়ে গেল। আরে না, তেমন কিছুই না। আমি ভেবে দেখলাম তোরা যে প্রেম ভালোবাসায় লিপ্ত সেটা ইসলামের দৃষ্টিতে হারাম। তাই আমি চাই যেহেতু তোরা দুজন দুজনকে পছন্দ করিস তাই তোদের বিয়ে দিতে। আব্বুর কথা শুনে আমি তো মহা খুশি। পৃথিবীতে এমন বাবা কি আছে যে ছেলে ভালোবাসার কথা জেনে নিজের বিয়ের কথা বলে? আব্বু, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো, আমার থেকে শোনার কোনো মানেই কিন্তু হয় না। কারণ আমি যদি তোমার মতের বিরুদ্ধে যাইতাম তাহলে তো কবেই রাইসাকে নিয়ে পালিয়ে যেতাম। বাবা, তোর উপরে আমার পুরা বিশ্বাস আছে। দুনিয়া উল্টে গেলেও তুই এমন কাজ করবি না। এইভাবে অনেক কথা বলে খাবার পরোটা শেষ করে খুশি মনে রুমে চলে আসলাম। রাইসাকে কি এখন বিয়ে করা ভালো হবে? যদি এর লেখাপড়ার কোনো ক্ষতি হয় তাহলে যে আমি ওর স্বপ্ন পূরণ করতে পারবো না। এইসব হাবিজাবি ভাবতে ভাবতে কখন যে ঘুমের ঘরে তলিয়ে গেছি নিজেই জানি না। সকালে আমাকে ধাক্কাতে ধাক্কাতে বলল, এই ভাইয়া, উঠে পর, অনেক বেলা হয়ে গেছে। তোকে তো দোকানে যেতে হবে। উঠছি তো, এমন করিস না, আর একটু ঘুমাতে দে না প্লিজ। তো যা মন চাই করগা। আমি গেলাম, আম্মু এসে কান ধরে উঠাবো নি। রাগে ফুসতে ফুসতে বলে চলে যেতে নিল। এই, না না, তুই আমার লক্ষ্মী বোন, আম্মুকে বলিস না, তাহলে আমার খবর করে ছাড়বে। আসলে আমি আম্মুকে একটু বেশি ভয় পাই, কিন্তু আম্মু কিন্তু অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, ভেতরে যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আস। হাসতে হাসতে চলে গেল। সকালে নাস্তা করে সবার থেকে বিদায় নিয়ে দোকানের উদ্দেশ্যে রওনা হলাম। পথে কে একজন পিছন থেকে ডাকলো, মনে হলো আমার পরিচিত কেউ। তাই পিছনে মুড়ে দেখলাম, এ কি, এটা তো রাইসা, এত সকালে কেন? অনেকটা হাঁপাতে হাঁপাতে বলল, এই রাসেল, দাঁড়াও, এত জোরে জোরে যাচ্ছ কেন? আরে আমি দোকানে যাচ্ছি, লেট হলে বকা খেতে হবে ফ্রিতেই, তাই একটু জোরে হেঁটে যাচ্ছিলাম। তা এত সকাল সকাল কি ভেবে? তোমার মনে নেই আমার আজকে লাস্ট ডেট ফর্ম ফিল আপের? তাই তোমার কাছ থেকে টাকা নিতে আসছি। যাক, এইবার একটু মজা করা যাক। তুমি তো টাকার কথা আমাকে ঠিকই বলেছিলে, কিন্তু কিন্তু আমি অনেক চেষ্টা করেও টাকা জোগাড় করতে পারিনি। কিন্তু এই কথা বলার পর রাইসা যেসব কথা আমাকে শোনালো তা শুনে মনটা একটু হলেও খারাপ হয়ে গেল। হ্যাঁ, আমি জানতাম তুমি টাকা জোগাড় করতে পারবে না। কি দেখেছে তোমার মতো একটা ফকিন্নিকে ভালোবাসতে গেলাম। আজকে যদি একটা ধনী ছেলেকে ভালোবাসতাম তাহলে আর এই দিন দেখতে হতো না। আমার উপরে রাগটা একটু বেশিই দেখালো। এইসব কথা তুমি আমাকে বলতে পারলে? তুমি তো জানোই আমি কতটা গরিব, আর তোমার সাথে একটু মজা করতেছিলাম বলে রাইসার হাতের মধ্যে টাকাগুলো গুঁজে দিয়ে বললাম, তোমার স্বপ্নগুলো আমার, তাই সেটা পূরণ করতে যদি আমার কিডনিও বিক্রি করতে হয় তাও করব। বলেই চলে আসলাম, কোনো কথা বলার সুযোগ না দিয়ে। কি করব বলেন, কথাগুলো তো ঠিকই বলেছে। আজকে তার যদি ধনী বয়ফ্রেন্ড থাকতো তাহলে তো আর এমন কষ্ট পেতে হতো না। আমিও দোকানে এসে গেছি। দেখ রাইসা, তুই কিন্তু আজকে ভাইয়ার সাথে খুব খারাপ ব্যবহার করলে। সে কিন্তু তোর টাকা ঠিকই জোগাড় করেছে, তার ততটা কষ্ট হোক না কেন। হ্যাঁ রে, আমার তখন টাকার চিন্তায় মাথায় ঠিক ছিল না, তাই জানোই তাই বলেছি। ও খুব কষ্ট পেয়েছে, কারণ ও সহজে মন খারাপ করে না। ওর থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। তাই করিস। যাদের নিজেদের সংসার চালাতে হিমশিম খায়, আর সেখানে তো স্বপ্ন পূরণের দায়িত্ব নিচ্ছে, তাও তুইও কষ্ট দিস। আমি হলে তো মাথায় তুলে রাখতাম। শোন, মাথায় তুলে রাখলে ভুলে যদি পড়ে যায় তখন কি হবে? তাই মাথায় না তোলাই ভালো। তোর সাথে কথায় পেরে উঠবো না, তাই চল কথা বাদ দিয়ে বাসে যায়। আমিও দোকানে এসে গেছি। কোনো কাজে মন দিতে পারতেছি না, শুধু রাইসের কথাগুলো মনেই পড়তেছে। তখনই রহিম চাচা বলল, এই রাসেল, তোর আজকে কি হয়েছে? শরীর খারাপ নাকি? সেই সকাল থেকে দেখছি কেমন করতেছিস। তারপর আমি বললাম, না চাচা, তেমন কিছু না, এই আর কি, আমি ঠিক আছি। না, কোনো কিছুই ঠিক নাই। তোর আজকে আর দোকানে থাকতে হবে না, তুই বরং বাড়িতে চলে যা, আজকে তোর ছুটি। আসলে আমাকে খুব বেশি ভালোবাসে। তারপর দোকান থেকে বাসায় চলে আসতেছি, তখনই রাইসা আমার সামনে এসে দাঁড়িয়ে পড়লো। জান, আমি খুব দুঃখিত, আমার তখন মাথা ঠিক ছিল না। হাজার চিন্তায় আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আরে
তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। আর রাগের সময় কেউ মিথ্যা কথা বলে না। চলো না আমরা আজকে একটু ঘুরে আসি। তোমার হাতে হাত রেখে পায়ে পা মিলিয়ে পথ চলতে পারি না? তারপর সব রাগ পানি করে ফ্রিজে রেখে রাইসের কথায় ঘুরতে যাওয়ার জন্য রাজি হলাম। আর আমরা ঘুরতে যেতে হলে তো আর মোটরসাইকেল পাবো না, তাই রিক্সা আমাদের একমাত্র সম্বল। একটা রিক্সা দেখে দুজনে উঠে বসলাম। এই তুমি এত ওই দিকে বসতেছো কেন? পড়ে যাবে তো। আমার দিকে চেপে বসো, বিয়ের আগে আমি বিধবা হতে চাই না। যাক, আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া যে আমার কথা কেউ এত ভাবে। এই প্রথম কোনো মেয়ের সাথে এক রিক্সায় ঘুরতে বেরোলাম, ভালো লাগছে, আবার কেমন কেমন ফিল করতেছি। যাই হোক, অবশেষে আমরা একটা পার্কে চলে আসলাম। আমি আর রাইসা একটা গাছের নিচে বসে আছি। আমি রাইসাকে বাদাম ছিলে দিতেছি আর রাইসা আমাকে দিতেছে। আহ, কি প্রেম, জমে একেবারে ক্ষীর। হঠাৎ আব্বুর বলা কথাগুলো মনে পড়ে গেল, তাই রাইসাকে বললাম, আচ্ছা রাইসা, আমি একটা কথা বলতে চাই, তুমি কি শুনবে? হ্যাঁ হ্যাঁ বলো, কি বলতে চাও? আমি তোমার কথা মতোই চলে আসলাম তোমার কাছে। আমার বাবা ঠিক করেছে তোমার সাথে আমার বিয়ে দিয়ে দিবে। তিনি চান না আমরা এই হারামভাবে প্রেম লীলায় লিপ্ত হয়ে থাকি। কথাটা শোনার পরে রাইসার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। কি বলো এসব? তোমার মাথা ঠিক আছে তো, নাকি নেশা করে এসেছো? আমি এখন কোনো বিয়ে করলে আমার পড়ালেখার কি হবে? আর আমার ছোট থেকে দেখে যাওয়ার স্বপ্নটাও ভেঙে চুরমার হয়ে যাবে। হ্যাঁ, রাইসা কিন্তু ঠিক কথাটাই বলেছে। বিয়ে করলে হয়তো ওর পড়ালেখার বেশি ক্ষতি হবে। আচ্ছা, বিয়ের পরেও তো পড়ালেখা করা যায়, তাই না? তাহলে তুমি কেন মানা করতেছো? শোনো, আমি এখন তোমাকে বিয়ে করতে পারবো না। তোমার সুখের জন্য আমি আমার সুন্দর ভবিষ্যৎকে গলা টিপে হত্যা করতে পারবো না। রাইসার কথাটা শুনে আমার গলাটা শুকিয়ে এলো। ভালোবাসতে পারবে অথচ বিয়ে করবে না, এটা কেমন কথা? আচ্ছা রাইসা, এখন তো বিয়ে করে আমার বাড়িতে তোমাকে নিয়ে আসতেছি না, তাহলে কি সমস্যা? শোনো, এখন যদি শুধু কাবিন করে রাখো তাহলে আমি রাজি আছি, আর যদি বিয়ের কাজ পুরোপুরি কমপ্লিট করতে চাও তাহলে এই বিয়ে করতে পারবো না। এটাই আমার শেষ কথা। বলে রাইসা হনন করে চলে যেতে লাগলো, আমাকে কোনো কথা বলা বা বাধা দেওয়ার সুযোগ না দিয়ে। আমার মনে শুধু একটাই প্রশ্ন, রাইসা কেন এমন করতেছে? আমাকে ভুলে যাবে না তো? এইসব ভাবতে ভাবতে রাস্তা দিয়ে আসতেছি, তখন পিছন থেকে আমার নাম ধরে ডাক শুনতে পেলাম। পিছনে তাকিয়ে দেখলাম আমার বন্ধু হালিম। কি রে মামা, এত চিন্তা করতেছিস কেন? রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট করিস তাহলে? আর বলিস না, একটা চিন্তা আছি, বুঝতে পারতেছি না কি করলে ভালো হবে। সব খুলে বলতো, কি হয়েছে তোর যার জন্য এতটা চিন্তা করতেছিস? তুই তো জানিস আমি রাইসাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। হ্যাঁ, এই কথাটা শুধু আমি কেন, এই গ্রামের প্রায় সব মানুষেরাই জানে। আর রাইসাও তো তোকে অনেক ভালোবাসে। তুই পরিবারের সবাই রাজিও আছে, তাহলে সমস্যা কোনখানে? আরে সেইটাই তো চিন্তা। বাবা বলেছে আমাদের বিয়ে দিয়ে দিবে, কিন্তু রাইসা এখন বিয়ে করবে না, বড় জোর শুধু বিয়ের কাবিনটাই করে রাখবে। আরে গাধা, এতে এত চিন্তা করতে হবে নাকি? তার পড়ালেখার ক্ষতি হবে ভেবে এই কথা বলেছে। তুই ওর স্বপ্নকে বাঁচিয়ে রাখতে শুধু কাবিন করেই রাখ। তখন তো রাইসা আমাদের ভাবি হয়ে গেল, আর হারিয়ে তো আর যাচ্ছে না। তারপর দুই বন্ধু অনেক সময় এইভাবে কথা বলে যার যার বাসায় চলে গেলাম। গোসল করে খাবার খেয়ে বিকালের দিকে বাড়ির পাশে দোকানের সামনে এসে বসলাম। উদ্দেশ্য বন্ধুরা মিলে গেম খেলবো, মানে ফ্রি ফায়ার। প্রায় প্রতিদিনই খেলি, প্রায় অনেক সময় খেলে সব বন্ধুরা মিলে যমুনা নদীর পাড়ে ঘুরে সন্ধ্যায় বাড়ি ফিরে আসলাম। এই পিচ্ছি, এখন টিভি দেখার সময় নাকি? দেখতে পাচ্ছিস না আর কিছু সময় পরে মাগরিবের আজান হবে, মাথায় কাপড় দে। ভাইয়া আমি তো জানি, আর আমার ভালোর জন্যই বলি, তাই ঠিক আছে। আর এই জন্য কালকে আমার জন্য কোন আইসক্রিম নিয়ে আসবি? আরে বাহ, উপকার করে পকেট ফাঁকা করার ধান্দায় পড়ে গেলাম। যাই হোক, আমারই তো জীবন, ওই তো খাবে। তারপর খুনসুটি ভালোই করলাম। তারপর রাতের খাবার খেতে বসে আজকে রাইসের সাথে বলা কথাগুলো বললাম। আপনারা তো জানেন, তাই নতুন করে আর বললাম না। এটা কেমন কথা? বিয়ে করেও তো পড়ালেখা করতে পারবে, যেহেতু সে পড়তে চায়।
আর গরিব ঘরের বউ হয়ে আসবে, এত পড়ে কি হবে? আপু, আজকের যুগে কি পড়ালেখা না করে কোনো উপায় আছে নাকি? হোক না সে মেয়ে বা ছেলে, ধনী অথবা গরিব, মনে রেখো শিক্ষাই জাতির মেরুদণ্ড। রাসেল তো ঠিকই বলেছে, আমরা রিয়াকে পড়াইতেছি, তাহলে রাইসা কেন পড়বে না? ভাগ্য খারাপ, তাই ব্রেন থাকা সত্ত্বেও টাকার অভাবে আমার ছেলেকে পড়াতে পারি নাই। আম্মু, তুমি রান্না করবে না কিন্তু, বলে দিলাম। সব আমাদের কপালে ছিল। আর সব থেকে ভালো কথা, আল্লাহ যা করে সবার ভালোর জন্যই করে। আর ভাবি যখন যাচ্ছে এখন বিয়ের কাজ পুরো না করে শুধু কাবিন করে রাখতে, তাহলে সবার সাথে কথা বলে সেটাই করো। এই তো আমার পড়ালেখা জানা মিষ্টি মেয়ে ভালো একটা সিদ্ধান্ত দিয়েছে। এইভাবে আরো কথা বলে খাবার পর্ব শেষ করে রাতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আবার নিত্যদিনের মতো কাজে গেলাম। এখন আবার ওভার টাইম করতে হয় অন্য কাজে, কেননা রাইসার পড়ালেখার সব খরচ আমাকেই দিতে হবে। আচ্ছা রাসেল, তোর বাবা আমাকে বললো তোর নাকি বিয়ে ঠিক করেছে রায়হানের মেয়ে রাইসার সাথে, তাও শুধু কাবিন করে রাখবে বলে। চাচা, আপনি ঠিকই শুনেছেন। আসলে সরাসরি বিয়ের সব কাজটাই করে ফেলতাম, কিন্তু রাইসার পড়ার ক্ষতি হবে ভেবে শুধু কাবিনটাই করে রাখতে চাইতেছি। ওর অনেক স্বপ্ন ডাক্তারি পড়া। শোন, ও পরে সেটা ভালো কথা, কিন্তু বিয়ের পরেও তো পড়াশোনা করতে পারবে। দেখিস পরে যেন তোকে ফাঁকি না দেয়। কি যে বলো না চাচা, রাইসা আমাকে অনেক ভালোবাসে, আমাকে ছাড়া থাকতেই পারবে না। শোন রাসেল, ভালোবাসা এমন একটা জিনিস যা দেখা যায় না, পরিমাণ কতটুকু কিন্তু ঠিকই অনুভব করা যায়। আর সব মেয়ে এক না, কিছু কিছু মেয়ে আছে যারা টাকার কাছে ভালোবাসা কিছুই মনে করে না। দোয়া করি তোদের ভালোবাসায় যেন এমনটা না ঘটে। এইভাবে অনেক কথা বললাম, সারাদিন অনেক কাজ করে রাতে বাসায় ফিরে আসলাম। এসে শুনতে পারলাম কালকে নাকি রাইসার আমার কাবিন হবে। রাইসার বাবা ঠিক করেছেন, তাই আজকে আর রাইসার সাথে আমার কোনো যোগাযোগ হলো না। রাতে খাবার খেয়ে শুয়ে এইসব কিছুই ভাবতেছি। ইস, কালকে রাইসা আমার হবে। খুব আপন না হলেও অর্ধেক অধিকার তো পাবই। আর ভাবতে অনেক অবাক লাগে, রাইসাও একদিন ডাক্তার হবে, আমার গ্রামের সব মানুষকে চিকিৎসা করাবে। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি সেই দিকে আমার কোনো খেয়ালই নেই। সকালে ঘুম ভাঙে ফজরের আজানের মিষ্টি শব্দে, তাই আর শয়তানের প্রতারণায় না পড়ে উঠে গিয়ে মসজিদ থেকে নামাজ পড়ে আসলাম। এইভাবে চলে গেল অনেক সময়, আর হয়ে এলো রাইসাদের বাড়িতে যাওয়ার সময়। খুব বেশি লোক যাবে না, আমার বন্ধুরা আর কয়েকজন মুরব্বী, বাস এরাই। গরিবরাই গরিবদের মর্যাদা বুঝে। বাবা, আমাদের তো আর ভালো কোনো গাড়ি নিয়ে যাওয়ার তেমন সামর্থ্য নেই, আর বাড়িও তো দূরে না, তাই সিএনজি নিয়ে যাই। বাবা, মন খারাপ করিল না, এইগুলোতে আমি খুশি। আমাদের তো আর এমন কপাল না যে হেলিকপ্টার করে বিয়ে করতে যাব। তারপর সবাই রাইসাদের বাড়িতে চলে আসলাম। খাবার পর্ব শেষে বিয়ের কাবিনটা সেরে ফেললাম। তারপর সবাই রাইসাকে দেখতে গেল। আজ রাইসাকে বিয়ের সাজে একটু বেশি সুন্দর লাগতেছে। এমনিতে ডানাকাটা পরি, তার উপর আবার লাল টুকটুকে বেনারসি শাড়ি পরেছে। আচ্ছা, আপনারা জানলে আমাকে একটু বললেন তো, যে মেয়েরা বিয়ের দিন এত পোশাক থাকতে শুধু লাল বেনারসি শাড়ি পরে কেন? তারপর সবাই যার যার মতো রুমে চলে গেল, শুধু আমি থাকলাম কিছু সময়ের জন্য, কারণ কালেমা পড়ে তো আর বিয়ে হয়নি যে থাকবো। রাইসা, আমার এতটুকু সামর্থ্য হয়েছে তোমাকে দেওয়ার জন্য, যদি তুমি গ্রহণ করতে। একটা বাটন মোবাইল হাতে দিয়ে তাকে এই কথাগুলো বললাম। এই মোবাইল তুমি আমার জন্য এনেছো? আর কিছু বললো না, মনে হয় মোবাইলটা পেয়ে খুশি হয়নি, আর খুশি হবেই বা কি করে, এই যুগে সবাই টাচ স্ক্রিন মোবাইল ব্যবহার করে, আর আমি কিনা তাকে একটা বাটন ফোন দিলাম। আচ্ছা রাইসা, এখন যাও, তোমার ড্রেস পরিবর্তন করে আসো। আমি জানি তোমার অনেক খারাপ লাগতেছে, আর ড্রেসটাও অনেক ভারী, সাথে কিছু জুয়েলারি। আচ্ছা, যাচ্ছি। মনটা ভার করে বলল। মনে হলো তার মানে অনেক কষ্ট লুকিয়ে আছে। আমি ভাবলাম বিয়ের দিন একটু মন খারাপ করবেই, তাই না? এইসব কথা আপনাদেরকে বলতেছি, ঠিক তখনই রাইসার বাবা মানে হলো আমার শ্বশুর আব্বা আমার কাছে এসে কেঁদে কেঁদে বলল, বাবা জীবন, আমার মেয়েটা ছোট থেকেই মায়ের আদর পায়নি। আমি অনেক যত্নে ওকে বড় করেছি, কখনো কষ্ট পেতে দেইনি। নিজে না খেয়ে থেকেছি, তবুও মেয়েকে না খাইয়ে রাখিনি। দয়া করে আমার মা মরা মেয়েটাকে কোনোদিন কষ্ট দিও না। আসলে বাবার মা নামক মানুষগুলো
এমনই হয়, নিজে হাজার কষ্ট সহ্য করবে কিন্তু সন্তানের কষ্ট সহ্য করবে না। বাবা, এইভাবে বললেন না। আমি কথা দিলাম কোনোদিনও রাইসাকে কষ্ট দিতে দিব না বলে আমাকে বুকে জড়িয়ে নিল। এভাবে অনেক কথা বললাম। পরে সবার থেকে বিদায় নিয়ে বাড়িতে আসার জন্য রওনা দিলাম। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছি, ঠিক তখনই দেখতে পারলাম একটা প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করলো। দেখে মনে হচ্ছে দুর্ঘটনাটা বেশ বড়, তাই এগিয়ে গেলাম আর তাড়াতাড়ি করে লোকটাকে বাইরে বের করে আনলাম। বাইরে বের করে তার মুখের দিকে তাকিয়েছি আর যা দেখতে পেলাম তাতে আমি অবাক, কেননা লোকটা ছিল এদেশের নামকরা একজন বিজনেসম্যান। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতেছে আর মোবাইল দিয়ে অনলাইনে ফেমাস হওয়ার জন্য ভিডিও করতেছে। আসলে আমাদের সমাজে কিছু কিছু মানুষগুলো বড়ই অদ্ভুত। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য না করে মজাটাই বেশি করে। আমি এগিয়ে গেলাম। আচ্ছা ভাই, এইখানে দেখতে পারতেছেন এই লোকটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, তাহলে তাকে সাহায্য না করে মজা নিতেছেন? একটা লোককে উদ্দেশ্য করে বললাম কথাটা। তারপর লোকটা বলল, দেখুন ভাই, আমি এই লোকটাকে সাহায্য করি আর পুলিশ এসে নানা রকমের কথা জিজ্ঞাসা করুক, এটা আমি চাই না। বলেই লোকটা চলে গেল। আমি আর কিছু না বলে গাড়ি থেকে লোকটিকে বের করে তার নিঃশ্বাস চেক করে দেখলাম এখনো বেঁচে আছে। তাই আমি তাড়াতাড়ি করে একটা গাড়ি দেখে লোকটিকে হাসপাতালে নেওয়ার জন্য যখনই তার দিকে ফিরে তাকাই তখনই আমি অবাক, কেননা এই লোকটি ছিলেন একজন নামকরা ডাক্তার, সাথে বিজনেসম্যান। নাম হচ্ছে শফিকুল ইসলাম। আমি এটা ভেবে পাচ্ছি না, এত বড় লোক মানুষ তাও নিজে গাড়ি কেন চালাইতেছে। যাক, এইসব পরেও ভাবা যাবে। তাই আমি দ্রুত তাকে সিরাজগঞ্জের একটা হাসপাতালে নিয়ে আসলাম। ডাক্তার, এই ডাক্তার, কোথায় আছেন? এইদিকে আসেন। এই লোকটার অবস্থা খুবই খারাপ। আমার চিল্লাচিল্লিতে ডাক্তার সহ কিছু সেবিকা আসলো। ডাক্তার বলতে লাগলো, এই এত জোরে জোরে ডাকতেছেন কেন? যাও না, এটা হাসপাতাল। আমি বললাম, দেখুন ডাক্তার, এসব ডাকার আগে আপনার উচিত এই লোকটাকে সঠিক চিকিৎসা দেওয়া। এর অবস্থা খুবই খারাপ। ওইখানে থাকা সবাই আমার কথা ঠিক মনে করে আর কিছু বললো না, বরং ডাক্তারকে বললো চিকিৎসা করাতে। তারপর অপারেশন রুমে নিয়ে যাওয়া হয় রোগীকে, মানে শফিকুল ইসলামকে। এখন আমি আর পরিবারের লোকদের কি করে খবর দিব? তখনই মনে পড়লো রাস্তায় তার একটা কার্ড পড়েছিল, তাতে একটা নাম্বার লেখা আছে। আমি দেরি না করে সেই নাম্বারে ফোন দিলাম। কল হচ্ছে কিন্তু ফোন ধরতেছে না। একবার দেওয়ার পরে কেটে গেল, দ্বিতীয়বার দিতে কল রিসিভ করলো। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? কণ্ঠ শুনে বুঝতে পারলাম একটা মেয়ে। ওয়ালাইকুম আসসালাম, আমি সিরাজগঞ্জ থেকে বলতেছিলাম। এই নাম্বারটা একটা লোকের কাছে পেয়েছি আর লোকটার নাম শফিকুল ইসলাম। আপনি কি তাকে চিনেন? হ্যাঁ, সে তো আমার বাবা, আর আমি তার একমাত্র মেয়ে ঐশী। বাবা আজকে সিরাজগঞ্জ গেছে একটা জরুরি কাজে। আসলে কি করে যে বলি, আপনার বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আমি সিরাজগঞ্জের এই হাসপাতালে নিয়ে এসেছি। আপনারা আসেন। কিছু কি হয়েছে নাকি? আপনি একটু বাবার পাশে থাকেন, আমরা আসতেছি। আর আপনার নাম্বারে কিছু টাকা দিতেছি, যদি ওষুধ কিনতে হয় কিনে আনবেন। আপুর কথাটা শুনে একটু কষ্ট পেলাম, তাই বললাম, আপু গরিব হতে পারি, তবে ছোট লোক না। দেখুন, আমি এটা ভাবে বলিনি, যদি আপনার কাছে টাকা না থাকে তাই বলেছি, সরি। আচ্ছা ঠিক আছে, আপনারা তাড়াতাড়ি চলে আসেন, বলে ফোনটা কেটে দিলাম। তখনই পিছন থেকে ডাক এলো, রোগীর নাকি এবি পজিটিভ রক্ত দিতে হবে 2 ব্যাগ। ডাক্তার সাহেব, আমার রক্তের গ্রুপও এইটাই, আপনি আমার থেকে রক্ত নিন। তারপর আমি রক্ত দিলাম আর ওষুধ আনতে বলেছিল, সব ওষুধ এনে দিয়ে বসে আছি। এইভাবে চলে গেল অনেকটা সময়। রোগীর অবস্থা এখন ভালো, কোনো সমস্যা নেই। ডাক্তার তাকে তো ভালো করে চেনে, তাই চিকিৎসাটা ভালো করেছে। বুঝতেই তো পারছেন, যার টাকার লোক মানে পাওয়ার আছে, তার এই পৃথিবীতে সবকিছু আছে। আমি এখনো তার সাথে দেখা করিনি, কারণ ডাক্তার বলেছে রোগীর সাথে দেখা করা যাবে না। এইসব আপনাদের বলতেছি, ঠিক তখনই আমার পকেটে থাকা মোবাইলটা টুনটান করে বেজে উঠলো। তাই মোবাইলটা বের করে দেখি ঐশী আপু। হ্যালো, আমরা আপনার দেওয়া ঠিকানায় হাসপাতালে চলে এসেছি, আপনি একটু গেটে আসেন তো। বলেই ফোনটা কেটে দিল। বড়লোক মানুষ বোঝেনি তো, বেশি কথা বললা একদমই পছন্দ করে না, তাই মুখের উপরে ঠাস করে ফোনটা কেটে দিল। কি আর করা, আমিও ভদ্র ছেলের মতো সেইখানে চলে আসলাম। কিন্তু আমি বাইরে এসে সামনে তাকিয়ে তো অবাক, কেননা 5টা গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, এরা আবার কারা? তাই আমি ফোন দিলাম, আর ফোন ওই গাড়িতে আসা একটা মেয়ে রিসিভ করতে গিয়ে আমাকে দেখে, আর দেখে রিসিভ করলো না। আপনি তাহলে মিস্টার রাসেল, তাই না? আমি রাসেল।
আসেন ভিতরে যাওয়া যাক। আমরা যখন ভিতরে যেতে নিলাম তখনই এক গাড়ি পুলিশ এসে ঐশী আপুকে সালাম দিল। আর তখনই বুঝতে পারলাম ঐশী আপু একজন ডিসি। তাই তো বলি এতগুলো বডিগার্ড কেন। তারপর আমি তাদের হাসপাতালে যেই রুমে আঙ্কেল আছে সেই রুমের সামনে নিয়ে আসলাম। ডাক্তাররাও সবাই এসে হাজির। আর আমি কত ডাক দেওয়ার পরে এসেছিল, একেই বলে পাওয়ার। ডাক্তার, আমার বাবা এখন কি অবস্থায় আছে? দেখুন মিস ঐশী, এখন আপনার বাবা পুরোপুরি ঠিক আছে। 1 সপ্তাহ এখানে থাকলেই বাসায় নিয়ে যেতে পারবেন। তবে হ্যাঁ, এই ছেলেটা যদি সঠিক সময়ে আপনার বাবাকে হাসপাতালে নিয়ে না আসতো তাহলে আপনার বাবা মানে শফিকুল স্যারকে আর বাঁচানো সম্ভব হতো না। ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হয়তো তুমি যা করেছো এমন কেউ করতো না। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আরে আপু, আমাকে যখন ভাই বললেন তাহলে এইসব কেন বলতেছেন? একটা ছেলে কি তার চোখের সামনে বাবাকে মরতে দিতে পারে? তখনই পাশ থেকে একটা মহিলা এসে আমাকে জড়িয়ে ধরে বলল, বাবা তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব তার ভাষা আমার কাছে নেই। দয়া করে অনেক বড় হও। এভাবে অনেক কথা হলো আর সবার সাথে পরিচয় হলো। আচ্ছা আপু, আমি এখন তাহলে বাড়িতে যাই, সন্ধ্যা হয়ে গেছে। রাতে আবার আপনাদের জন্য খাবার নিয়ে আসতে হবে। আরে ভাই, তোকে খাবার আনতে হবে না, আমরা হোটেল থেকে খাবার খেয়ে নিব। তুই বরং আম্মুকে সাথে নিয়ে যা গাড়ি নিয়ে। সকালে আসিস, আম্মু এখানে থাকতে পারবে না। না আপু, এটা আমি হতে দিব না। আমি এখন তোমাকে আর আম্মুকে বাড়িতে রেখে আমি এইখানেই থাকবো। ভাই হয়ে কি তোমাদের জন্য এইটুকু করতে পারবো না বলো? আমার কথার জবাবে কিছুই বলতে পারলো না। আর তারাও ভেবে দেখলো আমার সাথে যাওয়াটাই। তারপর গার্ডে রেখে আমি তাদের নিয়ে আমার বাসায় চলে আসলাম। আর আসার সময় বাড়িতে ফোন দিয়ে আব্বা আমাকে সবকিছু বললাম। আর আপুদের নিয়ে আসতেছি সেটাও বললাম। অনেকটা সময় পরে আমি বাড়িতে চলে আসলাম। আপু গাড়ি আর সামনে যাবে না, এইখানে রেখে চলো যাই। আচ্ছা ভাই, তাহলে চলো আমরা এখান থেকে বাকিটুকু পথ হেঁটেই যাই। আমার সাথে এরকম ধনী মানুষ দেখে সবাই তাকিয়ে আছে। আবার কেউ কেউ জিজ্ঞেস করছে ওরা কারা। সবাইকে বলে বাড়ি চলে আসলাম। আব্বু, এটা আপু, নাম ঐশী, আর এই হলো আম্মু। তারপর সবাই পরিচিত হয়ে নিল। আপু, গরিবের বাড়িতে এসেছো, থাকার ভালো কোনো ব্যবস্থা নাই, দেখতেই তো পারতেছো। তাই মনে কিছু করো না। ভাই রে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে তোর মতো একটা ভাই পেয়েছি। আপু, আমাদের তো দুলাভাইয়ের সাথে কথা বললাম। ও তাই তো, তোমাদের তো তার কথা বলা হয়নি। আমার এটা ছেলে, এবার ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাস 5-এ পড়ে। আর তোমার দুলাভাই ব্যবসার কাজে আমেরিকা গেছে। তাহলে ঠিক আছে, আজ থেকে তুমি আমার বড় মেয়ে। এইভাবে অনেক কথা বললাম। রাতে সবাই মিলে কথা বলতেছি, তখন আচ্ছা ভাই, তুই তো একটু ভালো না, বিয়ে করেছিস অথচ এখন পর্যন্ত আমার মিষ্টি ভাবিটাকে দেখালি না। আপু, ওর কথা তো মনেই ছিল না। দাঁড়াও, আমি শ্বশুর মাসিকে বলি রাইসাকে সাথে করে আমাদের বাড়িতে আসতে। আচ্ছা ঠিক আছে। তারপর রাইসাকে ফোন করে সবটা খুলে বললাম আর আমাদের বাড়িতে আসতে বললাম। প্রথমে আসতে না চাইলেও পরে আবার কিভাবে রাজি হলো। আচ্ছা আপু, আমি তাহলে এখন আব্বুর কাছে যাই, তোমরা থাকো। আমি হসপিটালে এসে ডাক্তারের থেকে জানতে পারলাম যে এখনই রোগীর সাথে দেখা করতে পারবো। তো আপনারাই বলেন দেরি কিস বাত কা, চলিয়ে মিল কার আতি হো। আমি ধীরে ধীরে রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করলাম। দেখতে পারলাম ডাক্তার আঙ্কেলের সাথে কথা বলতেছে আর আমাকে দেখেই বলল, হ্যাঁ ইয়াংম্যান, এসে গেছো? ডাক্তার সাহেব। আপুদের রেখে আমি চলে আসলাম। একা একা তো আর এইখানে আঙ্কেলকে রেখে যেতে পারি না। আমার কথা শুনে দেখলাম আঙ্কেল তাকিয়ে আছে। ও স্যার, আপনাকে তো বলাই হয়নি, এই ছেলেটাই আপনাকে হাসপাতালে নিয়ে এসেছিল বলেই এখনো দুনিয়ার আলো দেখতে পারতেছে। বাবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার নাম কি বাবা, আর কি করো? এইভাবে ধন্যবাদ দিয়ে ছোট করবে না, আমি শুধু দায়িত্ব পালন করেছি। আপনি না হয়ে অন্য কেউ হলেও আমি এটাই করতাম। আমার নাম রাসেল, আমি একটা মুদি দোকানে কাজ করি। ও আচ্ছা, ভালো। তা আমার বাড়িতে কি খবর দিতে পেরেছিলে? তারপর থেকে সবটা খুলে বললাম। এইভাবে দেখতে দেখতে রাত পেরিয়ে সকাল হলো। আমার বাড়ির সবাই আপুদের সাথে হসপিটালে চলে আসলো, সাথে কিন্তু রাইসাও এসেছে। বাবা এখন কেমন আছো? আর খুব কষ্ট হচ্ছে তাই না?
মা রে, এইভাবে কান্না করিস না। দেখ, আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। তারপর সবার সাথে পরিচয় হয়ে নিল, আর আপু বলে দিল আমি তার ভাই, আর আঙ্কেলও কড়া করে বলে দিলেন তাকে আব্বু বলে ডাকতে। একটু পর রাইসাকে দেখে আব্বুটু জিজ্ঞাসা করলো, আচ্ছা সবার সাথে পরিচিত হলাম, কিন্তু এই মেয়েটাকে? তখন সবাই আব্বুর বলা মেয়েটির দিকে তাকে বলতে লাগলো, আরে এটা তো রাইসা। আসলে রাইসা ওয়াশরুমে গেছিল। বাবা, তোমাকে তো বলাই হয়নি, এটা তোমাদের আদরের ছেলের বউ, মানে রাসেলের বউ রাইসা। আরে বাহ, আমার বৌমা তো অনেক মিষ্টি। আয় মা, কাছে আয়। আর তখন রাইসা কাছে গিয়ে আব্বুর পা ধরে সালাম করলো। বাবা তখনই তার গলা থেকে একটা সোনার চেন খুলে গলায় পরিয়ে দিল, আর বলতে লাগলো, বেঁচে থাক মা, বেঁচে থাক। এইভাবে চলে গেল 1 সপ্তাহ। ডাক্তারের কথা মতো 1 সপ্তাহ পর আপুরা ঢাকায় চলে যাবেন। আমি হসপিটালে এসেছি তাদের বিদায় জানাতে। ভাই, তুই আমাদের সাথেই চল, এই কয়েকদিনে তোকে আপন করে নিয়েছি। আপু, আমি একদিন যাব, এখন তো যাওয়া সম্ভব না। সামনে রাইসের পরীক্ষা, আর রাইসের ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে আমাকে অনেক টাকা জোগাড় করতে হবে। আমার ছেলের বউ ডাক্তারি পড়বেন, তাতে টাকার সমস্যা হবে কেন? আমার কি টাকা কম আছে নাকি? দোয়া করি বাবা, তোর মনের আশা আল্লাহ পূরণ করুক। বলেই আমার থেকে বিদায় নিয়ে সবাই চলে গেল। আমি আমার বাড়িতে চলে আসলাম, মনটা একটু খারাপ। আসলে তাদের মনটা অনেক ভালো। এই কয়েকদিনে বুঝতে পেরেছি টাকা থাকলে সবাই অহংকারী হয় না, কিছু কিছু মানুষ ভালোবাসারও পূজারী হয়। এইভাবে দেখতে দেখতে রাইসের পরীক্ষার দিন হয়ে এলো, মানে আগামীকাল থেকে রাইসের পরীক্ষা শুরু। অনেকদিন হলো আমার রাইসের সাথে কথা হয় না, আর দেখা তো দূরেই থাকুক। আমি দেখা করলে বা কথা করলে তার নাকি পড়াশোনার ক্ষতি হবে। আমিও বকার মতো রাইসের সব কথা মেনে নিই, তাই ছাড়া কিছুই করার নাই। বিকালে রাইসা এসে আমার বাবা মার থেকে দোয়া নিয়ে নিল, কিন্তু আফসোস আমার সাথে একটা কথাও বললো না। এইটা ভেবে চোখ থেকে 2 ফোঁটা নোনা জল বের হয়ে এলো, কাউকে বুঝতে দিলাম না। পরে হয়তো ঠিক হয়ে যাবে, এখন তার উপরে পরীক্ষার চাপ। কাল থেকে আমাকে রাইসের সাথে যেতে হবে, শ্বশুর মশাই কড়া গলায় বলে দিলেন। কিন্তু রাইসা একটা বারের জন্য বললো না। সকালে রাইসাদের বাড়িতে গিয়ে বসে আছি, আর মহারানীর আসার কোনো নামই নেই। অনেকটা পরে চলে আসলো। আমি তো হারিয়ে গেছি তার সৌন্দর্যের মায়ায়। আজকে একটু বেশি সুন্দর লাগতেছে। আমি বুঝি না এত সাজার কি আছে, কিন্তু আমার রাইসার সাজ পছন্দ হলো না, কারণ রাইসা বরকা পড়েনি। রাইসা, আমি বলি কি, এমন সাজ না সেজে যদি বরকা পরে নিতে তাহলে অনেক সুন্দর লাগতো। তুই যে বোরখা পরতে বললি, তুই কি বোরখা কিনে দিছিলি? সেই মুরাদ তোর কি আছে নাকি? সবাই পরীক্ষার জন্য কত জিনিস পায়, আর আমার পুরা কপাল। আমার এই কথাটা বলার পরে রাইসা এমন একটা কথা বলবে তা আমি কখনো কল্পনা করতে পারিনি। অনেকটা রেগেই কথাটা বলল। তার কথার জবাবে আমার কোনো জবাব নেই, কারণ ঠিকই বলেছে, তাই আর কিছু বললাম না। রাইসাকে নিয়ে পরীক্ষার কেন্দ্রে চলে আসলাম। তুমি আমার আশেপাশে থাকবে না, সবাই কি বলবে, তাই তুমি একটা দোকানে বসে থাকো, আমি পরীক্ষা শেষ হলে তোমার কাছে আসবো নি। কোনো কিছু না ভেবে একটা টং দোকানে এসে বসে আছি, আর বসে বসে তার আসার পথে চেয়ে থাকলাম। তখনই আপু ফোন দিল। হ্যালো, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আমি ভালো আছি। ভাই, তোর কণ্ঠ এমন শোনা যাচ্ছে কেন? আমি আর আপুর কাছে রাইসার বলা কথাগুলো লুকাতে পারলাম না, সব খুলে বললাম। কি এত বড় কথা বলেছি তোকে? আর কিছু মনে করিস না ভাই, সব মেয়েরই তো আশা থাকে, তা আবেগ সামলাতে না পেরে বলেছে। হ্যাঁ আপু, আমি তো সবকিছুই বুঝি, তারপর তো তার বোঝা উচিত কেমন করে তার বিয়ে হয়েছে। ভাই আমার, কান্না করিস না। আমি থাকতে আমার ভাইয়ের কথা শুনবে না এটা হয় না। তোর বিকাশে দেখ 20,000 টাকা গেছে, যার সময় রাইসার পছন্দের জিনিস কিনে নিবি। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল, কারণ সে জানে আমি কি বলতাম এখন। দেখতে দেখতে অনেকটা সময় ফুরিয়ে আসলো, পরীক্ষা শেষ হয়ে গেল, আর রাইসাও চলে আসলো। আজকে পরীক্ষা কেমন হয়েছে? রাইসা বলল, অনেক ভালো, চলো বাড়িতে যাওয়া যাক। আমি বললাম, না চলো, আজকে একটু শপিং মলে যাই, তোমাকে কিছু কিনে দেবো। আমার কথা শুনে রাইসা অবাকই হলো, এটা ভেবে যে আমি টাকা কোথায় পাইছি। তুমি টাকা পাবে কোথায়? আরে টাকা নিয়ে তোমার ভাবতে হবে না, তোমার জন্য আমি সবকিছু করতে পারি। তারপর কোনো কিছু না বলেই শপিং মলে এসে রাইসের পছন্দের 2টা বোরকা আর 2টা 3 পিস সাথে কিছু জিনিস কিনে দিলাম। এই দেখে রাইসা মনে মনে ভাবতেছে
ইস, রাসেলের জন্য যদি একটা কিছু পছন্দ করে দিতাম তাহলে অনেক খুশি হতো। না, এই খ্যাত আবার কি ভালো করবে। তারপর রাইসাকে নিয়ে বাড়িতে চলে আসলাম। এইভাবে দেখতে দেখতে রাইসের সবগুলো পরীক্ষা শেষ হয়ে যায়। এখন শুধু রেজাল্টের অপেক্ষা। একদিন আমি পুকুর পাড়ে বসে আছি বন্ধুদের সাথে, তখনই রাইসা আসলো। ভাইয়া, আপনারা সবাই কেমন আছেন? সবাই একসাথে বলল, হ্যাঁ ভাবি, আমরা সবাই ভালো আছি। আপনি ভালো আছেন তো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাকে উদ্দেশ্য করে বলল, একটু এদিকে আসো। তারপর আমি রাইসার সাথে চলে আসলাম। হ্যাঁ রাইসা, বলো, কি জন্য ডেকেছ? কি করে যে বলি, আমার তো কয়েকদিন পরে রেজাল্ট দিবে, তাই আমার অনেক চিন্তা। তাই তুমি এই কয়েকদিন আমার সাথে কোনো যোগাযোগ করবে না বলে আমার উত্তর না শুনেই চলে গেল। আমি আর কি করব, এইসব নীরবে দেখেই যাই, দেখি সামনে কি হয়। এইদিকে রাইসা, তুই কিন্তু ভাইয়ের সাথে একটু বেশি করতেছিস। এই সম্পর্কে তুই কোনো কথা বলবি না, ভালো লাগে না, চল বাড়িতে। তারপর কেউ কোনো কথা না বলে বাড়িতে চলে আসলাম। এইদিকে দেখতে দেখতে রেজাল্ট দেওয়ার দিন চলে আসলো। আমারও অনেক খারাপ লাগতেছে, না জানি কি হয়। রাইসার নিষেধ থাকা সত্ত্বেও আমি ফোন দিলাম, কারণ এত সময় রেজাল্ট প্রকাশ হয়েছে, তাহলে রাইসা কেন এখনো জানালো না? হ্যালো রাইসা, কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। কেন ফোন দিস? রেজাল্ট তো অনেক আগেই প্রকাশ হয়েছে, কিন্তু তুমি তো আমাকে কিছুই বলতেছো না, তাই ফোন দিলাম। আরে সবাইকে জানিয়েছি, আর একে তো জানানোর কথা মনেই নেই। হ্যাঁ, আমি গোল্ডেন A+ পেয়েছি আর কলেজ টপার হয়েছি। রাইসার কথা শুনে অনেক খুশি হলাম। কষ্ট পেলাম এটা ভেবে যে অনেক আগে রেজাল্ট প্রকাশ হয়েছে আর রাইসা একটাবারের জন্য আমাকে জানায়নি। তাও খুশির নিচে কষ্টগুলোকে চাপা রেখে রাইসাকে বললাম, চলো না আজকে একটু কোথাও ঘুরে আসি। রাইসাকে ঘুরতে যাওয়ার কথা বলাতে এমন একটা কথা বলে যেটা শুনে আমার অনেকটাই খারাপ লাগে। আজকে গরিব বলে কি একটা প্রেমও করতে পারবো না? প্রেম করা কি অপরাধ নাকি? চলেন এইগুলো না বলে রাইসার কথা শুনে আসি। আমি কোথাও ঘুরতে যাইতে পারবো না, আর গেলেই বা কি, ওই একটা জায়গায় বারবার যাইতে মন চায় না। তোকে ভালোবেসে আমার জীবনটা পুরোই শেষ। আমি রাইসার ওইসব কথায় কর্ণপাত না করে বললাম, আচ্ছা ঠিক আছে, আজকে না হয় চলো অন্য কোথাও থেকে ঘুরে আসি। না, তোর সাথে আমি কোথাও যাব না বলি ফোনটা মুখের উপরে ঠাস করে কেটে দিল। আমি আর ফোন দিলাম না। এইভাবে অবহেলা নিয়ে কেটে গেল অনেকটা মাস, যার মধ্যে রাইসার মেডিকেল ভর্তি পরীক্ষাও শেষ হয়ে গেছে। এখন আর রাইসার প্রয়োজন ছাড়া আমাকে ফোন দেয় না বা কথাও বলে না। রাস্তায় দেখা হলেও কেমন জানি না দেখার ভান করে চলে যায়, জানি না কেন। কি চাইছে একমাত্র রাইসা আর আল্লাহ ভালো জানে। একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে দোকানে যাচ্ছিলাম, তখন দেখলাম রাইসা আসতেছে, তাই ডাক দিলাম, এই রাইসা, কোথায় যাও আর কেমন আছো? আমার ডাক শুনে মুখটা বাংলা 5-এর মতো করে সামনে আসলো। কোথাও না, এমনি একটু হাঁটি। আর ভালো আছি। কেন রেখেছো? কথা বলতেই চায় না, বোঝা যাচ্ছে ব্যবহার দেখে। আমি কি তোমাকে এতটাই বিরক্ত করি যার জন্য একটু মন খুলে কথাও বলো না, আর আমি বললেও ইগনোর করে চলো? তোর আজাইরা কথা শোনার টাইম নাই আমার, গেলাম আমি। বলেই হনহন করে চলে গেল। আমি ওর পথ পানে চেয়ে রইলাম, কেমন ছিল আর কেমন আসছে এইসব কথা ভাবতে ভাবতে চোখ থেকে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়লো গাল বেয়ে। কি করবো বলেন, চোখটা আমার হলে কি হবে, শালা তো অন্যের জন্যই কাঁদে। এভাবে দেখতে দেখতে রাইসার মেডিকেল চান্স হয়ে গেল, তাই সে এখন ঢাকাতে যাবে। কিন্তু আমার মনে কষ্ট ছাড়া কিছুই নেই, আবার অনেক ভয়ও লাগছে যদি রাইসা আমাকে ভুলে যায় তাহলে কি হবে। এইসব কথা ভাবতেছিলাম, ঠিক তখনই আম্মা এসে বলল, বাবা, রাইসা নাকি কালকে ঢাকা চলে যাবে। আজকে এসে আমাদের সবাইকে বলে গেল আর দোয়া নিয়ে গেল। মার কথা শুনে তো আমি অবাক, কেননা রাইসা সবাইকে বলেছে আর আমাকে একটাবারের জন্য বলার প্রয়োজন মনে করলো না। রাগ সাথে অভিমানটা একটু বেশি জমে গেল রাইসার জন্য, তাই আমিও আর আগ বাড়িয়ে ফোন দিলাম না। কারণ আমি ফোন না দিলে রাইসা কোনোদিনও ফোন করে খোঁজ নেয় না, খবরও নেয় না। আমি বেঁচে আছি নাকি মরে গেছি কিছুই শোনে না। এইদিকে রাইসা ভাবতেছে, কি ব্যাপার আজকে আমার পাগলটা ফোন দেয় না কেন? আমিও ওর সাথে কথা না বললে ভালো লাগে না। আমি ওকে কিছু বলি নাই, তার জন্য হয়তো রাগ করেছে, কিন্তু আমার কিছু করার নাই, কারণ আমি ওর মায়ায় পড়ে গেলে আমার স্বপ্ন পূরণ করতে পারবো না বলে হাতে থাকা ফোনটা রেখে দিয়ে চোখের কোণে জমে থাকা অশ্রু মুছে ফেললো। তখনই রাইসার বাবা আসে আর বলে,
মারে, এতটা কষ্ট যদি পাস তাহলে রাসেলকে কষ্ট কেন দিতেছোস? বাবা, আমি চোখে আপন করে নিতে পারছি না, কারণ ওর মায়ায় নিজেকে জড়িয়ে নিলে আমি স্বপ্ন পূরণ করতে পারবো না। বলেই চোখের জল মুছে নিল, বলেই বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তোর করা অবহেলাগুলো আমি দেখতে পারি না। রাসেলের যে খুবই কষ্ট হয়। মারে, এই কথাটা রাসেলকে বুঝিয়ে বললেই হয়তো একটু হলেও কষ্ট কম পেত। না বাবা, আমি জানি ও কেমন, আমি যতই বলি ও শুনবে না, আর এমনটা করা ছাড়া আমার কাছে কোনো অপশন নেই। এভাবে অনেক কথা বললো। পরের দিন সকালে রাইসা ঢাকা যাওয়ার জন্য বের হলো। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি তার পথের দিকে চেয়ে, কাছে যাচ্ছি না কারণ কষ্ট সহ্য করতে পারবো না। রাইসা আমাকে ঠিকই দেখতে পারলো, তার চোখেও স্পষ্ট জল জমে আছে, তবুও আমার সাথে একটিবারের জন্য কথা বললো না, চলে গেল চোখের আড়াল হয়ে। আমি ওখানে ঠায় দাঁড়িয়ে রইলাম। কতটা সময় দাঁড়িয়েছিলাম সেটা ঠিক মনে নেই। এইদিকে রাইসা মনে মনে বলতেছে, রাসেল তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমার সাথে কথা বললে আমি যে নিজেকে শক্ত রাখতে পারবো না। তোমার কি শুধু একাই কষ্ট হচ্ছে? কষ্টে যে আমার বুকটা ফেটে যাচ্ছে। হে আল্লাহ, আমার পাগলটাকে তুমি দেখে রেখো। এইসব ভাবতে ভাবতে পাশে থাকা একটা মেয়ে বলে উঠলো, হাই, আমি রাত্রি, আচ্ছা নেহা। আমি অনামিকা জান্নাত রাইসা, সবাই আমাকে রাইসা বলেই ডাকে। ও আচ্ছা, আমি ঢাকায় যাচ্ছি মেডিকেলে ভর্তি হতে। আপনি কোথায় যাচ্ছেন? আমি ঢাকায় যাচ্ছি মেডিকেলে ভর্তি হতে। আপনি কোথায় যাচ্ছেন? হ্যাঁ, আমিও তো ওই মেডিকেলেই ভর্তি হতে চাচ্ছি। যাক, ভালোই হলো, আমরা একই কাজেই যাচ্ছি। রাইসা নেহার কথা বলায় একটু খুশি হলো, কেননা সেও একই সাথে পড়তে যাচ্ছে, তাই খুশি মনে করলো। এবারে তাদের মধ্যে ভাব বিনিময় করতে করতে বাস ঢাকায় চলে আসে, তারাও ঠিক জায়গায় পৌঁছে যায়। আর এইদিকে আমি আর কাজে না গিয়ে সোজা বাসায় চলে আসি আর আমার রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ি। কিন্তু আমি এইভাবে রুমে ঢুকছি আবার অবেলায় শুয়ে আছি, এটা আমার ভালো মনে হলো না, তাই কাছে এসে বলতে লাগলো, কিরে, এই অবেলায় এমন করে শুয়ে আছিস কেন? শরীরটা ঠিক আছে তো নাকি? মা কিছু হয়নি, রাইসার জন্য মনটা একটু খারাপ। যাওয়ার সময় একটাবারের জন্য আমার সাথে কথা পর্যন্ত বললো না। মাকে জড়িয়ে কথাটা বললাম, বাবা, এইভাবে ভেঙে পড়িস না। রাইসা হয়তো তোর সাথে কথা বলে নিজেকে ঠিক রাখতে পারতো না, তাই বলেনি। সব সব ঠিক হয়ে যাবে। আমিও ভাবতে লাগলাম, হ্যাঁ আম্মু তো সত্যি কথাই বলেছে, এটাই হয়তো বা কারণ আমি শুধু শুধু কষ্ট পেলাম। কিন্তু পরক্ষণে রাইসার করা অবহেলার কথা মনে পড়তেই মনটা খারাপ হয়ে গেল। এইভাবে কষ্ট পেয়ে নিজেকে শক্ত রেখে সকল অভিমান বাম পকেটে রেখে রাইসাকে ফোন দিলাম। কিন্তু এ কি, ফোন তো রিং হচ্ছে কিন্তু রিসিভ করে না কেন? আবার দিতেই রিসিভ করলো। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? রাইসার বলা কথাটা শুনে মনটা একটু না অনেকটাই খুশি হলো, কেননা রাইসা এর আগে কখনো আমি কেমন আছি সেটা জিজ্ঞাসা করেনি, তাই খুশিতে আত্মহারা আমি। যাই হোক, যাইতে কোনো অসুবিধা হয়নি তো? আর কোনো অসুবিধা হলে আমাকে বলতে ভুলবে না কিন্তু। আরে, আমার আসতে কোনো অসুবিধা হয়নি, আর অসুবিধা হলেই তোমাকে জানাবো। আচ্ছা, ঠিক মতো খাওয়া খেয়েও কিন্তু, আর নিজের শরীরের যত্ন নিও। আচ্ছা বাবা, আমি সব ঠিক মতোই করব। তোমার কথা না শুনে কি আর পারি, কারণ তুমি যে আমার পাগল একটা। বলে একটা হাসি দিল, এমন হাসি পেলে যেন এক নিমেষে বুকে জমে থাকা হাজার কষ্ট মুছে যায়। আমি এইসব ভাবতেছি। আচ্ছা, এখন ফোন রাখি, হ্যাঁ, পরে আবার কথা বলবো নি। তখন বলেই ফোনটা রেখে দিল। পাশ থেকে বলে উঠলো, কি ম্যাডাম, কার সাথে আমার মিষ্টি সুরে কথা বললাম? বয়ফ্রেন্ড নাকি জামাই? ও, আপনাদের বলে রাখা হলো নোহাও বিবাহিত আর রাইসার সাথে এক রুমেই থাকে। আরে কি যে বলো না, যার সাথে কথা বললাম সে আমার বেঁচে থাকার উৎস, আমার কলিজা, বয়ফ্রেন্ড, সাথে অর্ধেক স্বামী। অর্ধেক স্বামী কথাটা শুনে নোয়া যেন কেমন করে তাকালো, কারণ সে বুঝতেই পারতেছে না অর্ধেক স্বামী আবার কি। আরে এত মন দিয়ে ভাবতে হবে না, আমি জানি তুমি অর্ধেক স্বামী বলছি সেটা নিয়ে চিন্তায় আছো। আসলে আমার আর রাসেলের কাবিন হয়েছে, সেই জন্যই বললাম সে আমার অর্ধেক স্বামী। ও আচ্ছা, আমি মনে হয় হাফ ছেড়ে বাঁচলাম। কি সাংঘাতিক চিন্তায় পড়েছিলাম। এইভাবে অনেক কথা বলে তারা নিজেদের জিনিসগুলো গুছাতে ব্যস্ত হয়ে পড়লো। এইদিকে আমি গ্রামে বসে সময় পার করতেছি। বাবা মা বোনের ভালোবাসায়
আর বন্ধুদের হাসি কান্না গানে, সাথে রাইসার ভালোবাসার আদর, একটু অভিমান, একটু রাগ, একটু অবহেলা, একটু কষ্ট, সব মিলিয়ে যাকে বলে একের ভিতর সব। এইভাবে অনেকদিন, মানে 1 বছর পার হয়ে গেল। আমি আর রাইসা শুধু ফোনেই কথা বলি, কারণ আমিও ঢাকা যাইনি আর রাইসাও বাড়িতে আসেনি। অনেকদিন হলো আপুদের সাথে কথা হয় না, তাই ফোন দিতে যাব আর আপু ঠিক তখন নিজেই ফোন দিল। একেই বলে ভালোবাসার টান, একজনের মনে আসতেই অপর পাশ থেকে কল হাজির। হ্যালো, আসসালামু আলাইকুম আপু, তোমরা সবাই কেমন আছো? অভিমানী কণ্ঠে বলল। তোর সাথে কোনো কথা নেই, যা। তুই কবে থেকে কথা বলিস না? আবার কত করে বললাম এসে দেখে যা, তাও আইলি না। আরে আপু, আমি তো সবসময় তোমাদের কথা মনে করি, আর যাবো এক সময়, আর তোমাদের সবাইকে আমি সব সময় দেখি। আপু একটু আশ্চর্য হয়ে বলতে লাগলো, আমাদের কাছে আসলি না, তাহলে অল টাইম কি করে দেখিস শুনি? আপু, আমার হৃদয়ের সব জায়গায় তোমাদের সাজিয়ে রেখেছি, সেইখানেই দেখতে পাই। এইভাবে অনেক কথা বললাম। এইভাবে দেখতে দেখতে রাইসার পড়া প্রায় অর্ধেক শেষ হয়ে এসেছে। এখন নাকি সামনে পরীক্ষা হবে। বলে রাখা ভালো, এখন রাইসার আগের মতো কথা বলে না। আমি বলতে চাইলেও অনেক ইগনোর করে চলে। একদিন আমি ফোন দিলাম, হ্যালো রাইসা, কেমন আছো? আমি ভালো আছি, আর আমি এখন কথা বলতে পারবো না, ফোন রাখো। তোমার সাথে অনেকদিন হলো ঠিক মতো কথা বলি না, আজকে একটু কথা বলো না প্লিজ। এই শোন, তুই আমাকে যখন তখন ফোন দিবি না, আমার পড়াশোনার অনেক ক্ষতি হয়। তুই কি চাস আমার স্বপ্নটা তোর জন্য নষ্ট হয়ে যাক? রাইসার বলা কথাটা কলিজায় এসে লাগলো। আমি কথা বললে নাকি তার পড়াশোনার ক্ষতি হবে। জানি না এই মেয়ে আমার সাথে শুধু এমন কেন করে, সবার সাথে খুব ভালো ব্যবহার করে। এইসব কিছু ভাবতেছি আর চোখে জল মুছতেছিলাম, তখনই পিছন থেকে আদরের ছোট বোনটা এসে বলল, আমার চোখের পানি মুছতে মুছতে বলল, ভাইয়া তুই কান্না করছিস কেন? এভাবে কান্না করিস না প্লিজ, তুই জানিস না আমি তো চোখে জল একদম সহ্য করতে পারি না। আমি বোধহয় কান্না করতেছি। আমি কি কান্না করতে পারি নাকি বল? হয়তো চোখে কিছু পড়ছে, তাই এমন হচ্ছে। ভাইয়া আমি ছোট বাচ্চা না যে আমাকে জানোই তা বলেই বুঝিয়ে দিবি। আমি যথেষ্ট বড় হয়ে যা, যথেষ্ট বুঝি। বাবির জন্য কান্না করছিস তাই না? আসলে ভাই বোনের ভালোবাসাটা এমনই হয়, কারো কষ্ট কেউ দেখতে পারে না। বেঁচে থাকুক পৃথিবীতে হাজারো ভাই বোনের খুনসুটিময় ভালোবাসা। কি করব বল, রাইসা যে এখন আমার সাথে ভালো ব্যবহার করে না, ফোন দিলেও অনেক ইগনোর করে। কেন করে এমন? আমি তো ওর কোনো ইচ্ছা পূরণে বাধা দেইনি, তাও এমন কেন করে? ভাইয়া ভাবির পড়াশোনা অনেক চাপ, তাই হয়তো এমন করছে। তুই ভাবিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। এভাবে অনেক কথাই হলো দুই ভাই বোনের মধ্যে। দেখতে দেখতে পরিবারের ভালোবাসা আর আপনজনের অবহেলার মধ্যে দিয়ে পেরিয়ে গেল 2টা বছর। রাইসা এখন একজন নাম করা হসপিটালের ডাক্তার, সব জায়গায় তার নাম ছড়িয়ে আছে, শুধু আমার নামটাই তার কাছে নেই। অনেকদিন হলো রাইসার সাথে কোনো কথা হয় না, কেননা সে এখন ডাক্তার। আমার মতো খ্যাতছেলের ফোন ধরার সুযোগ পায় না, তাই বিরক্ত হই না। তার অ্যাসিস্ট্যান্টের নাম্বার কোনোভাবে জোগাড় করে রেখেছিলাম, তাকে ফোন দিয়ে খবর জানি। একদিন ফোন দিলাম রাইসাকে, কিন্তু রিং ঠিকই হচ্ছে, কিন্তু কল রিসিভ করছে না। হয়তো চিরপরিচিত নাম্বারটা দেখি। কিছু সময় পরে আবার ফোন দিলাম, কি যেন মনে করে ফোনটা রিসিভ করলো। হ্যালো রাইসা, কেমন আছো তুমি? প্রায় অনেকটা সময় চুপ থেকে বলল, হ্যাঁ আমি অনেক ভালো আছি। আর কিছু বললো না। আমাকে কি একটা বারের জন্য মনে পড়ে না? মন কি চায় না একটু কথা বলতে? ওই পাশ থেকে কোনো কথা হলো না। রাইসা মনে মনে ভাবতেছে, মন তো চায় তোমার কাছে এখনই ছুটে চলে আসি, কিন্তু আমি যে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, ভেবেই 2 চোখের নোনা জল গাল বেয়ে পড়তে লাগলো। এই রাইসা, কথা বলো না কেন? আমি কি এতটাই অবহেলার পাত্র যে কথা বলা যায় না? প্লিজ তুই আর এইভাবে ফোন করিস না, আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। বলেই ফোনটা কেটে দিল, আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে। আসলে আমি মনে হয় রাইসার যোগ্য না। আর যোগ্য কি হতে পারি বলেন? আমি তো একটা দোকানের কর্মচারী মাত্র, আর সে হলো একজন নাম করা ডাক্তার। ভাবতে চোখের কোণে জমে থাকা নোনা পানি গাল বেয়ে বেরিয়ে আসতে চায়। এইসব কথা ভাবতেছি, ঠিক তখনই আমার পকেটে ভূমিকম্পের সৃষ্টি হলো। মানে ফোন এসেছে, তাই ফোনের দিকে তাকিয়ে দেখি আব্বু মানে শ্বশুর আব্বু ফোন করেছে, তাই রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, কিন্তু তোর আপু অসুস্থ। আপুর কি হয়েছে? আরে আপু আমাকে কিছু জানালো না কেন? তুই কষ্ট পাবি তাই বলতে মানা করেছে।
আর সামান্য জ্বর এসেছে। আমি একটু কাঁদো কাঁদো গলায় বললাম, আমি আসতেছি। আমার আপু অসুস্থ, সেই কথা শোনার পরে কি করে থাকি বলো? বলেই ফোনটা কেটে দিলাম। তারপর মা বাবা বোনকে বলে বেরিয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে। কিছু সময় পরে সিরাজগঞ্জের এসএ কাউন্টারে এসে বসে আছি। কিছু সময় পরে বাসটা নির্দিষ্ট গতিতে চলতে শুরু করলো। আমি আশেপাশের চারপাশটা ভালো করে উপলব্ধি করতেছি, কারণ এর আগে কখনো ঢাকায় যাইনি, তাই কোথায় দিয়ে যাইতে হয় সেটাও জানি না। কিছু সময় পরে একটা বড় ব্রিজের উপর দিয়ে বাস আসছে। লোক মুখে শুনেছি এইটাই নাকি উত্তরবঙ্গের সানাযান চলাফেরার একমাত্র মাধ্যম। বঙ্গবন্ধু যমুনা সেতু, ব্রিজটা অনেক বড়, বাস পার হতে প্রায় অনেকটা সময় লাগলো। এসব কিছু ভাবতেছি, ঠিক তখনই পাশে বসে একটা মেয়ে বলে উঠলো, হাই ভাইয়া, আমি নুসরাত। আমি আশেপাশে তাকিয়ে দেখে বললাম, আমাকে বলছেন? আপনাকে না বললে কাকে বলছি? আপনাকেই বলছি। মেয়েটার ভয়েস আমার কাছে অপরিচিত লাগতেছে। মনে হচ্ছে সে আমার পরিচিত কেউ, কিন্তু বরকা পরে থাকায় চিনতে পারিনি। হ্যাঁ, আমি রাসেল। আর আপনার নামটা খুব সুন্দর। ধন্যবাদ ভাইয়া। আর আপনি যেভাবে বলছেন ততটাও কিন্তু সুন্দর না, যতটা আপনার নামটা সুন্দর। তোর কথা বলে আমি বের করব, দাঁড়া। মেয়েদের সাথে কথা বলতে খুব মজা লাগে, তাই না? আরে সেইটা না, আসলে সুন্দর জিনিসকে সুন্দর বলাটাই কিন্তু উত্তম। আমি ঠিক সেটাই বলেছি। আপনার সাথে কথাই পেরে উঠবো না। বাই দ্য ওয়ে, কোথায় যাচ্ছেন? আমি ঢাকায় যাচ্ছি আপুর বাসায়। আপনি কোথায় যাচ্ছেন? ও আচ্ছা, আমি ঢাকায় চাকরি করি, আর বাড়িতে গেছিলাম, তাই আবার ফিরে যাচ্ছি ঢাকায়। তুই ঢাকায় যাচ্ছিস আর আমাকে বলিস নাই? তোর তো ঘাড় মটকাবই দেখিস। এভাবে অনেক কথা হলো দুইজনের মাঝে। ইস, এমন করে যদি রাইসা আমার পাশে বসে কথা বলতো, হাতে হাত থেকে কতটা আনন্দ লাগতো। এইসব ভাবতে ভাবতে কানে কারো ডাক এসে বসে, মানে হেল্পার মামা এসে ডাকতেছে। আমি চারপাশে তাকিয়ে দেখি কেউ নেই। বাসে শুধু আমি একা, আর ওই মেয়েটাও নেই। আসলে আপনাদের সাথে গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে গেছিলাম সেই কথাটা ঠিক মনে নেই। তারপর সেইখান থেকে চলে আসলাম, কিন্তু আমি তো কিছুই চিনি না। তাই একটা রিক্সাওয়ালা মামাকে বললাম, মামা এই জায়গাটা কোথায়? একটা ঠিকানা দেখিয়ে বললাম। মামা আপনি ওঠেন, আমি সেইখানে পৌঁছে দিয়ে আসি। আপনি 50 টাকা দিয়েন। আমি তো কিছুই চিনি না, তাই রাজি হয়ে গেলাম আর রিক্সায় উঠে বসলাম। একটা মোড় পেরিয়ে রিক্সা থামিয়ে বলল, মামা আপনার ঠিকানায় চলে এসেছি, ওই যে দেখেন সেই বাসা। একটা বিশাল আকৃতির বাড়ি দেখে বলল, কিন্তু আমি এইসব দেখছি না, শুধু ভাবছি এইটুকু পথ 50 টাকা নিল। মামা, আপনি এইটুকু পথ এনে এত টাকা কেন চাইলেন? আপনি তো আর চেনেন না যে জায়গাটা কোথায়, তাই এখন টাকা দিন। তারপর তাকে টাকা দিয়ে আমি বাড়ির কাছে আসলাম। দেখছেন ভাই, হেরি নামি ঢাকা শহর, আর এরকম পরিস্থিতিতে যারা পড়েছে তারাই জানে। আমি গেটের সামনে এসে সোজা বাড়ির ভেতরে ঢুকতে যাচ্ছি, অমনি একটা লাঠি আমার পথ আটকালো। এই মেয়ে, এইভাবে হনহন করে কই যান? দেখুন, আমি এই বাড়িতে যাব, আমাকে যেতে দিন। না, আপনি যেতে পারবেন না, চলে যান এখান থেকে, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করব। আমাদের এইসব কথা শুনে একটা ভদ্রলোক আসলো আর বলল, এই লতিফ ছেলেটাকে, আর তুই তার সাথে এমন করতেছিস কেন? স্যার, এই ছেলেটা আমাকে না বলেই বাড়ির ভেতর ঢুকতে নিছে। এই ছেলে, তুমি কে আর এখানে কেন? স্যার, আমি গ্রাম থেকে এসেছি, আমার নাম রাসেল। আর এইখানে শরীফুল ইসলাম, তার বউ ও তার মেয়ে ঐশীকে আমি চিনি, আর তারাও আমাকে চেনে। তার মানে তুমি সেই ছেলে যাকে আমার বউ ভাই বানিয়েছে, আর তুমি আমার শ্বশুরের জীবন বাঁচিয়েছ। আসো আসো, ভিতরে আসো। তারপর সেখান থেকে চলে আসলাম। দেখে মনে হলো দুলাভাই আপুর মতোই অনেক ভালো। ভিতরে যেতেই দুলাভাই জোরে বলল, ঐশী দেখে যাও কে এসেছে। আর বাবা মা এইখানে আসেন। ডাক শুনে সবাই চলে আসে। আপু এসেই আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ভাই, তুই সত্যি আমার মায়ের পেটে ভাই না হওয়া সত্ত্বেও তার থেকে কোনো অংশে কম না। আমার অসুস্থতার কথা শুনে দৌড়ে এসেছিস? আপু, এইভাবে বলে ছোট করে দিও না। বোনের বিপদে ভাই না আসলে কে আসবে বলো? আমি বাবা মার পা ধরে সালাম করলাম, তাদের সাথে অনেক কথা বললাম। আপু আমাকে একটা রুম দেখিয়ে বলল, রাসেল, এটা তোর রুম, পছন্দ হয়েছে তো নাকি? আপু, কি যে বলো না, আজকে মনে হয় জীবনের প্রথম এমন রুমে পা রাখলাম। অনেক পছন্দ হয়েছে। শুনে খুশি হলাম। তখন পিছন থেকে একটা বাচ্চা কণ্ঠে বলল, আম্মু, এই আঙ্কেলটা কে? আগে তো কখনো দেখিনি আমাদের বাসায়। আমাকে দেখিয়ে বলল, তার মানে এটাই আপুর ছেলে আবির।
বাবা, এটা হচ্ছে তোমার সেই রাসেল মামা, তুমি যাকে দেখতে চাইতে। মামা, তুমি কেমন আছো? আমি আবিরকে কোলে তুললাম। মামা, আমি অনেক ভালো আছি, আর এখন আরো বেশি ভালো হয়েছি। মামা, আমাকে বিকেলে ঘুরতে নিয়ে যাইতে হবে কিন্তু। আবির, এগুলো কি হচ্ছে? তোমার মামা এখানকার কিছুই চেনে না, তুমি জানো না? আপু, তুমি আবিরকে বকলে কেন? আমার ভাগিনাকে নিয়ে ঘুরতে যাব। তোদের যা ইচ্ছা করিস, আমি গেলাম। বলেই চলে গেল। এইভাবে সবার সাথে কথা বলতে বলতে বিকাল হয়ে এলো, তাই আবিরকে নিয়ে একটা রিক্সা করে পার্কে ঘুরতে আসলাম। মামা, আমি আইসক্রিম খাবো, আমাকে আইসক্রিম এনে দাও। আচ্ছা মামা, চলো তোমাকে আইসক্রিম কিনে দিই। তখন সামনের দিকে যাচ্ছি আইসক্রিম কেনার জন্য, আর সামনে যা দেখলাম সেইটা দেখে তো আমার প্রাণপ্রিয় ভাগিনাটা আইসক্রিম খাওয়ার বায়না ধরে বসে, তাই আবিরকে নিয়ে আইসক্রিম কিনতে যাই। এই মামা, 2টা চকলেট ফ্লেভারের আইসক্রিম দিন তো। দোকানদার মামা বলল, আচ্ছা মামা দাঁড়ান, এখনই দিতেছি বলে আবিরের হাতে সুন্দর করে আইসক্রিম দিয়ে দিল। আমিও টাকা দিয়ে সামনে তাকাচ্ছি, তখন এমন জিনিস দেখতে পাবো কখনো কল্পনাও করতে পারিনি। কি দেখে আমি চুপ হয়ে গেলাম অবশ্যই আপনাদের জানতে ইচ্ছে করতেছে, তাই তো? তাহলে ইন্তেজার কিস বাত কা, চালিয়ে হাবি বাতাও। আমি দেখি রাইসার মতো একটা মেয়ে একটা ছেলের সাথে পার্কে বসে বসে বাদাম খাচ্ছে। আমি একটু আগ্রহী হয়ে ভালো করে দেখে বুঝতে পারলাম এটা রাইসার মতোই না, রাইসাই ছিল। এই দৃশ্য দেখার জন্য কি আল্লাহ আমাকে এখানে নিয়ে এসেছে? আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, চোখের পানিটা মুছে সামনে যাইতেছিলাম, কিন্তু একই সামনে আর তারা নেই। আশেপাশে ভালো করে খুঁজে দেখলাম, কোথাও নেই। গেল বোধহয় এই অল্প সময়ে। মামা, তুমি এমন করে খুঁজতেছো কি? অনেক সময় ধরে দেখলাম তুমি এমন করতেছো। চল আমরা বাসায় চলে যাই। তারপর আমি আর আমার মিষ্টি ভাগিনা বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে, কি আবির, মামার সাথে কি রকম ঘুরলা শুনি? আম্মু, অনেক ঘুরেছি আর আইসক্রিমও খাইছি। আমার মামা অনেক ভালো, তোমার মতো না যে আমি চাইলে কিনে দিবে না। কি, মামাকে পেয়ে এখন মায়ের নামে বদনাম করা হচ্ছে? বলেই সবাই হেসে ফেললাম। আসলে সবাই অনেক ভালো, খুব মজাদার মানুষ। আমি সেখান থেকে রুমে চলে আসলাম। ভাবতে লাগলাম রাইসা তো কথা বলতে মানা করছে, তাহলে কি করি এখন? না, ফোন করি, যা হবার হবে। একবার রিং হতেই কল রিসিভ করলো। মনে হয় আমার ফোন পাওয়ার আশায় মোবাইলটা হাতে নিয়ে বসেছিল। হ্যালো, আসসালামু আলাইকুম ডাক্তার ম্যাডাম, কেমন আছেন? আর যদি 5টা মিনিট কথা বলার জন্য অনুমতি দিতেন। একটু মনটা ছোট করেই বলল, রাসেল, তুমি কেন আমার সাথে এমন করে কথা বলতেছো সেটা আমি ভালো করেই জানি, কিন্তু আমার কিছুই করার নেই। আমি প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত তোমাকে আপন করে নিব না। আর একটা হাত দিয়ে চোখের জল মুছলো, একটু রাগ দেখিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি। আজকে আবার কি কারণে ফোন দিছস? তোকে বলেছি না ফোন দিবি না আমাকে? রাইসার কথা বলার ধরন দেখে একটু না প্রায় অনেকটাই কষ্ট পেলাম, কেননা এর আগেও অনেক কথা বলেছে, তবে এমন করে না। ডাক্তার ম্যাডাম, আমি জানি এখন আপনি অনেক বড় একজন মানুষ, আপনার সাথে কথা বলার কোনো যোগ্যতা আমার নেই, তবু যে এই মনটা মানে না। জানেন, মনটা না খুব খারাপ আমার খেয়ে আমার পরে আপনার কাছে পড়ে থাকে, আমার কথা একটু শুনে না। শুনবে কেন? তোমার মনটা যে শুধুই আমার, তাই তো আমার জন্যই ছটফট করে। যখন আমি থাকবো না তখন হয়তো আপনার অনেক ভালো লাগবে, তাই না? আপনাকে আর এইভাবে বিরক্ত করবে না বলে চোখে জল মুছলাম। ওই পাশ থেকে একটু চিন্তিত হয়ে রাইসা বলল, এই তুই থাকবি না মানে কোথায় যাবি? আচ্ছা ম্যাডাম, আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার মতো একটা হতভাগা ছেলের সাথে কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। দোয়া করি আল্লাহ যেন আপনার মনের সকল আশা পূরণ করে। বলেই ফোনটা কেটে দিলাম। কি আর বলতাম, সেই তো অপমান ছাড়া আর কিছুই করে না। একটু আগের কথাগুলো হয়তো রাইসের এখন মনেই পড়ে না। জান, আমি জানি আমার প্রতিটি কথা তোমার হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দেয়। জানি অনেক কষ্ট হয় তোমার, আর কিছুদিন কষ্ট করো। শুধু এইটা জেনে রাখো, এই রাইসা তোমাকে ছাড়া কারোই না। আচ্ছা রাইসা, তুই যদি রাসেল ভাইয়ের জন্য এতটাই কষ্ট পাস, তাহলে তাকে বলছিস না কেন যে তুইও তাকে ঠিক আগের থেকেও বেশি ভালোবাসিস? শোনো, আমি ভালো করে চিনি। আমি বললেই ও আমার কাছে ছুটে চলে আসবে। আমি তখন আমার স্বপ্ন পূরণ করতে পারবো না। তুই এখন একজন দেশের নামকরা ডাক্তার, তাহলে আর কি করতে চাস? হ্যাঁ, আমি মানছি আমি নামকরা ডাক্তার, কিন্তু আমাকে এই অবস্থানে পৌঁছানোর জন্য আমি চেষ্টা করেছি মন প্রাণ দিয়ে, কিন্তু সব রাসেল কষ্ট করেছে। সেটা আমার নিজের চোখেই দেখা, কতটা কষ্ট করেছে আমাকে এই অবস্থানে আনতে।
তাই আমি এমন কিছু করে ওকে আপন করে নিতে চাই যাতে পরেও আমার কাছে অনেক সুখে থাকে। জানিস বৃষ্টি, ও ঢাকাতে এসেছে, আমাকে একটা বারের জন্য ও সেটা বলেনি, কারণ আমি মানা করেছিলাম আমার সাথে কথা বলতে। আর ও চায় না ঢাকায় এসেছে সেটা জেনে আমি কষ্ট পাই। আমি হয়তো আগের জন্মে ভালো কোনো কাজ করেছিলাম, যার জন্য রাসেলের মতো একজন জীবনসঙ্গী আমি পেয়েছি। বৃষ্টি বলতে লাগলো, দেখ রাইসা, এমন করে না থেকে তুই ওকে মেনে নে, না হয় আবার তোকে চোখের জলে বুক ভাসাতে হবে। না, এইসব কিছুই হবে না। আমি রাসেলের নামে একটা কোম্পানি কিনবো, যেটা আজ থেকে 3 মাস পরে আমাদের বিবাহের 6 বছর অতিবাহিত হবে। সেই দিন ওকে বুঝিয়ে দিয়ে আমি ওকে নিজের করে নেব, তাতে যতটা কষ্ট পাই না কেন। ও বৃষ্টি, ভালো কথা, আমাদের বাড়িতে একটা কাজের লোক দরকার, তুই ব্যবস্থা করিস। আচ্ছা ঠিক আছে। এই ছিল তাদের কথা। এখন চলেন দেখে আসি বেচারা রাসেলের কি অবস্থা। আমি রাতে ডিনার করে রুমে এসে শুয়ে শুয়ে আগের সব কথা ভাবতেছিলাম, কতটা ভালো ছিল আগের দিনগুলো। তখনই 500 টাকা ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি বৃষ্টি আপুর কল, তাই রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমি কেমন আর থাকতে পারি, সেসব আপনার হয়তো অজানা নয়, তাই আপনি নতুন করে কেন আবার জিজ্ঞেস করতেছেন? সেটা আমি জানি, তবে নতুন একটা খবর আছে আপনার জন্য। আমিও তো চাই না আপনার আর রাইসার মধ্যে দূরত্ব বেড়ে যাক। আমি এটা জানি, তাহলে আপনি এখন কি করতে চান সেইটা বলেন, সেইটা শুনি। তার জন্যই তো ফোন দিলাম। রাইসা তার বাড়িতে একটা কাজের লোক খুঁজে দিতে বলেছে। আমি চাই তুমি কাজের লোক হয়ে আসো, কিন্তু রাইসা যেন চিনতে না পারে ছদ্মবেশে। তাও তুমি কাছ থেকে হলেও দেখতে পারবে তাকে। তারপর সবকিছু শুনে অনেক কথা বলে ফোন কেটে দিলাম। তাই আমি বাড়িতে ফোন দিয়ে বলে দিলাম আমি বাড়িতে যাব না, দেরি আছে, এইখানে কাজ করতে হবে। আর এইবারে সবাইকে সব বুঝিয়ে বলার পরে রাজি হলো। আমি এসে আবার শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে এসে কিছু সময় পরে নাস্তা করে সবার থেকে বিদায় নিয়ে বৃষ্টি আপদ দেওয়ার ঠিকানায় চলে আসলাম। আমাকে দেখে, এই আপনি কে আর আমার বাড়িতে কেন এসেছেন? আমাকে দেখে চিনতে পারেন নাই তাহলে? আপু, আমি আপনাদের বাসার নতুন কাজের লোক। আরে তোমাকে তো কেউ চিনতেই পারবে না, ভালোই বৃদ্ধ সেরেছ। এইবার বুঝতে পারলো। তখনই উপর থেকে, এই বৃষ্টি, এই চাচাকে আর এইখানে বা কেন এসেছে? আরে এই চাচা তো আমাদের নতুন কাজের লোক। ও তাই বল, ও তাই বল, ভালো হয়েছে তুই বৃদ্ধ কাজের মানুষ এনেছিস। তা চাচার নাম কি? এর নাম রাসেল। কি বলে ফেললাম। তুই কি নাম বললি? আমি রাইসার দিকে এক পলকে তাকিয়ে আছি। কতদিন হলো দেখি না, খুব সুন্দর লাগছে, মন চায় এখনই জড়িয়ে ধরি। আমার এমন অবস্থা দেখে জোরে জোরে বলল, ম্যাডাম আমার নাম রহিম। এ আপু ভুলে রাসেল বলেছে, আসলে সে তো সঠিক নাম শুনেনি। বৃষ্টি মনে মনে বলল, যাক বাবা, বেঁচে গেল। তাহলে ঠিক আছে, শোনেন চাচা, ঠিক মতো কাজ করবেন। বৃষ্টি, তুই চাচাকে সবকিছু বুঝিয়ে দে, আমি হাসপাতালে গেলাম। বলেই চলে গেল। ভাই তুমি বাঁচালে, কি নাম বলেছিলাম? আমার তো খবর ছিল আজ। এইভাবে কাজ করার রাইসাকে দেখা এর মধ্যে দিয়ে চলে গেল আরো একটা মাস। এই 1 মাসে বুঝেছি রাইসার মনটা সবার জন্য ভালো, শুধু কষ্ট আমার জন্য। একদিন বাগানে ফুল গাছ পরিষ্কার করতেছি আর গুনগুন করে গান গাইতেছি। আমার ঘরের আঙ্গিনাতে চাঁদের বাতি জ্বলে, আমার চোখে ভুলে থাকে কেমন করে রে বন্ধু, এরকম একটা গান। হঠাৎ আমার চোখ পড়ে বারান্দায়, দেখি রাইসা আমার গানটা মুগ্ধতার সাথে শুনতেছে। দেখেই আমি গান বাদ দিয়ে কাজ করতে লাগলাম। এইদিকে রাইসা ভাবতেছে বৃদ্ধ মানুষের গলা এত সুন্দর করে কি করে হয়। আর এই গান তো আমি রাসেলের কণ্ঠে অনেক শুনেছি, ঠিক যেন ওই রকমই কণ্ঠ। না, ও হতে যাবে কি করে বলে মাথায় একটা টোকা মারে। আমি আমার মতো কাজ করতেছি, তখনই রাইসার ডাক পড়লো, তাই তার রুমের দিকে গেলাম। ম্যাডাম আমাকে ডেকেছেন কেন যদি বলতেন, আমার আবার আরেকটা কাজ করতে হবে। ম্যাডামের সাথে নত হয়ে বললাম, আরে চাচা অনেক কাজ করতেছেন, এত কাজ করতে হবে না, এমনিতেই অনেক বয়স হয়েছে আপনার। শোনেন, কালকে আমার একটা বন্ধু আসবে, ভালো মন্দ রান্না করবেন, আমি যেন তার সামনে ছোট না হই। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আমি আপনার সম্মান নষ্ট হয় এমন কোনো কাজ করবই না বলে চলে আসলাম। রাতে রুমে শুয়ে আছি আর বাড়িতে সবার সাথে কথা বললাম।
আবার আপুদের সাথেও অনেক কথা বলে ঘুমিয়ে পড়লাম। এইদিকে রাইসা ভাবতেছে, কি ব্যাপার রাসেল, আমাকে একটা মাস হলো ফোন দেয় না কেন? আমি তো কিছু বুঝতে পারছি না যে এই মানুষটাকে 1000বার মানা করার সত্ত্বেও বারবার ফোন করে খবর নিত। এখন আবার কি হলো? কিছু হয়নি তো? বলেই রিয়ার কাছে ফোন দিল। রিয়া বলল, হ্যালো, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আমি ভালো আছি। আব্বু আম্মু আর তুমি কেমন আছো? আমরা সবাই অনেক ভালো আছি, শুধু ভাইয়ার কথা জানি না। কেন কেন? তোমার ভাইয়ের কি হয়েছে? ভাইয়া তো ঢাকায় গেছে ঐশী আপুদের বাসায়। 1 মাসের বেশি সময় হলো, কি বলে কাজ করবে। তারপর অনেক কথা বলে রাইসা ফোন কেটে দিয়ে ভাবতে থাকে, তাহলে পাগলটা আছে কোথায়? না, আমি একটু আপুদের বাসায় যাব। আব্বু আম্মু আর আপুটা অনেক ভালো। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে আমি বাড়ির সব কাজ করে রান্না শেষ করলাম। এর মাঝে ম্যাডামের বন্ধুটা এসে গেছে। তাকে দেখে তো আমার মেজাজ গরম হয়ে গেল, কেননা এই লোকটাই সেই দিনের ছেলেটা। শালারে যে কি যে করবো। হাই আশিক, কেমন আছিস? আর আসতে কোনো অসুবিধা হয় নাই তো? আরে না, আমি অনেক ভালো আছি। তুই থাকতে আমার কিছু হতে পারে নাকি? কথাটা শুনে আমার খারাপ লাগলো। আমাকে হয়তো ধীরে ধীরে ভুলে যাবে, আর আমি তাকে আপন করে পেতে কষ্ট করে যাচ্ছি। তখনই, এই রহিম চাচা, খাবার পরিবেশন করো তাড়াতাড়ি, আর এইখানে 3টা কফি বানিয়ে নিয়ে আসো। আচ্ছা ম্যাডাম, একটু দাঁড়ান, আমি এই গেলাম আর এলাম। তারপরে কফি নিয়ে আসলাম, এক এক করে সবাইকে দিলাম। আজ যখন আসিফের হাতে কফির মগটা দিতে যাচ্ছি, তখন আমার হাত ফসকে কফির মগটা আসিফের উপরে পড়ে যায়। অসাবধানতার জন্য আমি যখনই কফির মগটা শাকিলের হাতে দিতে গেছি, অমনি হাত থেকে কফির মগটা শাকিলের শরীরে পড়ে যায়। তখন রাইসা উঠে এসে এমন একটা কাজ করে যা আমার চোখ বিশ্বাস করতেই পারছে না। রাইসা কি করে পারলো এটা করতে? আর বৃষ্টির চোখ তো কপালে ওঠার মতো অবস্থা। তাহলে চলেন একটু শুনে আসি কি ঘটনা ঘটেছে। রাইসা উঠে এসে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় লাগিয়ে দিল আর বলতে থাকে, দেখে কাজ করতে পারেন না? দেখলেন তো ওর কাপড়টা নষ্ট করে ফেললেন, এখন যান এখান থেকে। আমি চোখের নোনা জলটা মুছে সেখান থেকে চলে আসলাম। আসলেই খুব কষ্ট হচ্ছে, ভুল তো মানুষই করে, তার জন্য এমন করতেই হবে। ওইদিকে, রাইসা, তুই এটা ঠিক করলি না। চাচার গায়ে হাত তুলতে তোর বিবেকে বাঁধলো না? কি করে পারলি তুই এটা করতে? আমার কিছু খেয়াল ছিল না রে। আসলে শাকিল কতটা ছোট হয়ে গেল সেটাই বেশি ভেবেছিলাম আমি। আসলে পর মানুষের জন্য তোর দরদ ঠিকই ছিল, কিন্তু নিজের আপন মানুষটার জন্য একটু না। বুঝতে পারবি একদিন। বলেই বৃষ্টি সেখান থেকে আমার কাছে চলে আসে। রাইসা, আসলে এই কাজটা করা তোমার ঠিক হয়নি। সে তো আর ইচ্ছাকৃত ভাবে আমার উপর ফেলেনি, হঠাৎ পড়ে গেছে। আজকে তো আর কিছু হলো না, তাই আমি আজকে আসি। বলে আর কিছু না শুনে চলে গেল। আসলে আমি এটা কি করে করতে পারলাম? এভাবে একটা বৃদ্ধ মানুষের গায়ে আঘাত করলাম। না, তার কাছে আমার ক্ষমা চাইতেই হবে। তাই আমার রুমের দিকে আসতে থাকে। এইদিকে, আমি দুঃখিত, তোমাকে এখানে না আসতে বললে আজকে আর এই মারটা খেতে না। আমাকে ক্ষমা করে দিও আর চলে যাও এখান থেকে। এখানে থাকলে শুধুই তোমার কষ্টই হবে। কার কষ্ট হবে শুনি একটু? তখন পিছন থেকে এটা শুনে আমি আর বৃষ্টি দুজনে ভয় পেয়ে যাই, যদি সবটা বুঝে যায়। না রে রহিম চাচাকে, আমি আমার একটা কাজিনের কথা বলছিলাম। আসলে আমার কাজিনকে রহিম চাচা চেনে, সেই জন্য। ও আচ্ছা। এই মেয়ের মাথায় বুদ্ধি আছে বলতেই হবে, ঠিক সময় ঠিক সূত্র প্রয়োগ করে অঙ্কের ফল ঘোরাতে পারে। বৃষ্টি, তুই সর, আমার রহিম চাচার সাথে কিছু কথা আছে। তখন বৃষ্টি সাইডে যায়। আমি চিন্তায় আছি কি করবে, যে কাছে আসতে হবে। তখনই, রহিম চাচা, আমাকে ক্ষমা করে দিন। আসলে তখন আমার মাথা ঠিক ছিল না। আপনার গায়ে হাত উঠানো আমার ঠিক হয় নাই। আমি সত্যিই অনুতপ্ত এই বিষয়টার জন্য। ম্যাডাম, এমন করে বলবেন না, আপনি তো কাজটা ঠিকই করেছেন। আমার উচিত ছিল সাবধানে কাজ করা। আপনি আমার ভুল ধরিয়ে দিয়েছেন, এতে আপনার কোনো ভুল নেই। আসলে শাকিল বৃষ্টিকে পছন্দ করে, তাই এইখানে এসেছিল বিয়ের কথা বলতে। আর আপনার ওই কাজ দেখে আমার রাগ উঠে যায়। এইটা শুনে আমি একটু খুশি হলাম, কেননা আমি যেটা ভেবেছিলাম সেটা পুরাই ভুল। আর বৃষ্টি মামুনি আপনাকে খুব মানাবে। কিন্তু আপনার এই ভুলের জন্যই শাকিল আমাকে কথা শুনিয়ে চলে গেছে। আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি।
আমার জন্য আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল। ক্ষমা করে দিবেন দয়া করে। এভাবে অনেক কথা হলো। একদিন সকালে বাসায় চিল্লাচিল্লি শুনে আমি বাগান থেকে দৌড়ে ভিতরে আসি। ভিতরে এসে দেখি কাজের মেয়েটা মাটিতে পড়ে আছে। এই জরিনা, তোর কি হলো? এমন করে পড়ে গেলি কেন? কিন্তু জরিনার কোনো কথা নেই। নিস্তব্ধ দেহ মাটির সাথে নেটে আছে, ঝাঁকুনি দিচ্ছে শুধু। তখন বাড়ির সবাই চিন্তায় পড়ে যায়। আমার আর বুঝতে বাকি রইল না জরিনার কি হয়েছে। তাই রাইসা ম্যাডামকে বলতে লাগলাম, ম্যাডাম আপনি আপনার পায়ের জুতো খুলে জরিনার নাকে ধরেন, সব ঠিক হয়ে যাবে। আমার কথা শুনে তো সবাই আমার উপরে রেগে ফায়ার, কারণ তাদের মনে আছে আমি এমন টাইমেও মজা করতেছি। চাচা মজা করাও কিন্তু একটা সময় থাকে। দেখতেছেন মেয়েটা অসুস্থ আর আপনি মজা করতে ব্যস্ত। হ্যাঁ, আপনি মজা করছেন কেন? আরে আপনারা শুধু আমার ভুল বুঝতেছেন। আমি মজা কেন করব? আপনি শুধু শুকেই দেখুন না কি হয়। আচ্ছা রাইসা, চাচা যখন বলছে একটু জুতা শুকিয়ে দেখতো কি হয়। আচ্ছা ঠিক আছে, তবে যদি খারাপ কিছু হয় তাহলে চাচার কিন্তু খবর আছে। তারপর আস্তে আস্তে জুতা জরিনার নাকে শুকাতেই জরিনার ঝাঁকুনা কমতে থাকে। কিছু সময় পরে জরিনা পুরো ঠিক হয়ে যায়। দেখেছিস, রাইসা চাচা ঠিক কথাই বলেছে, জুতা শুকিয়ে রোগ ভালো হয়ে গেল। হ্যাঁ রে, আমি একজন ডাক্তার হয়ে জানি না আর চাচা সেটা করে দিল। আপনাকে অনেক ধন্যবাদ চাচা। তবে এটা জানলেন কেমনে যে জুতা শুকালেই এই রোগ ঠিক হয়ে যায়? ধন্যবাদ দিয়ে ছোট করবেন না। আসলে আমি তো গ্রামের মানুষ, আর এই রোগটা হলো মির্গি রোগ। যখন হয় রোগী শুধু ঝাঁকুনি করতে শুরু করে আর পানির দিকে যেতে চায়, আর চামের জুতা শুকালে ঠিক হয়ে যায়। যাক, আপনি জানতেন বলেই আজকে জরিনার কোনো সমস্যা হলো না। এমন করে আরো অনেক কথা বলে যে যার কাজে চলে গেল। আমি আর বাগানে না গিয়ে রান্না করার কাজে যেতে নিলে রাইসা থামতে বলে। আচ্ছা চাচা, আপনার কি ভালো কোনো পোশাক নেই? সেই প্রথম থেকেই দেখছি আপনি এইসব পুরনো পোশাক পরেন। আসলে ম্যাডাম, আমি তো আর ধনী না যে আমার ভালো পোশাক থাকবে। আমার কাছে তো এইগুলোই নতুন পোশাক মনে হয়। এইটা ঠিক বলেছেন, কিন্তু আপনার কথা বলার ধরনটা পুরাই আমার পাগলটার মতো। ম্যাডাম, আপনার পাগলটার মতো বলতে কিছুই তো বুঝতে পারলাম না। না এমনি, আপনি বুঝবেন না। চলেন আপনাকে নিয়ে শপিং মলে যাই, কিছু পোশাক কিনে দেব। ম্যাডাম যতই না বলেন, আমি তো জানি পাগলটাকে। তারপর রাইসা আমাকে আর বৃষ্টিকে শপিং মলে নিয়ে গেল। এই মলটা অনেক বড়, সব নামি দামি মানুষ এখানে শপিং করতে আসে। রাইসা আমার জন্য নিজের পছন্দের বিদ্যুতের পোশাক অনেকগুলো কিনলো, আর বৃষ্টির জন্য সাথে বাড়ির আর কাজের লোকদের জন্য নিল। কিন্তু আমি একটু অবাক হলাম, আরো 6টা প্যাকেট করে ড্রেস কিনলো। এইগুলো কাদের বুঝলাম না। আমি এইসব ভাবতেছি, তখনই সামনে দেখলাম আপু আর দুলাভাই শপিং মলে ঢুকতেছে। এই যা, এবার কি হবে? না, এই অবস্থায় আমাকে তারা চিনবে না। কিন্তু রাইসা আপুকে দেখেই সামনে গেল। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। আপনারা হঠাৎ এইখানে? আর বলিও না, এটা তোমাদের দুলাভাই। তারপর তাদের সাথে পরিচয় করিয়ে দিলাম। তা ডাক্তার ম্যাডাম, আপনি একা এখানে? আমার বাদর শালা বাবুটা কোথায়? শালা দুলাভাই আমাকে বাঁদর বলা? তোমাকে দেখাবো মজা, আগে এই বিপদ থেকে বেরোই। দুলাভাই, আপনার বাদর শালা তো গ্রামে থাকে আর আমি এখানে একা থাকি। তারপর সবাই অনেক কথা বলে একটা রেস্টুরেন্টে চলে আসলো। আজকে আমি খাওয়াবো তোমাদের সবাইকে, যার যেটা ভালো লাগে সেটা নিয়ে নাও। আপু, আমি থাকতে এটা কিন্তু ভালো হলো না। আরে বইন, তুমি অন্যদিন পেট ভরে খাবার খাওয়াবা, তাহলেই পরিশোধ হবে। রেস্টুরেন্টের খাবারের পর্বটা শেষ করে যার যার থেকে বিদায় নিয়ে যার যার বাসায় চলে আসলাম। ইস, আপু আমাকে চিনতেই পারিনি, ভাবতে কেমন হাসি পায়। একটু হাসি, আপনাদের কি বলেন? একদিন রুমে শুয়ে আছি, আর তখনই বৃষ্টি আমার রুমে আসে। তুমি এখান থেকে চলে যাও, তুমি যে উদ্দেশ্য নিয়ে এসেছো সেটা হয়তো পূরণ হবে না। কিন্তু এই কথাগুলো আড়ালে দাঁড়িয়ে রাইসা শুনতেছিল। আমি যাব মানে? আমি এখানে এসেছি রাইসাকে আপন করে নিতে, আর তাকে নিয়ে চলে যাব। এটা কি বলছেন রাসেল? তুমি বুঝতে পারছো না, এই ছদ্মবেশ আর কয়দিন থাকবে? একদিন তো ধরা খেয়েই যাবে, সেই দিন কিন্তু খবর হবে। ও, এই জন্যই আমার পাগলটা আমার কাছে ফোন দেয় না, আমার কাছে থাকতেও চিনতে পারি নাই। রহিম চাচা, ভাবতেই হাসি পায়, ছদ্মবেশে ভালোই লাগছে বলে সেখান থেকে চলে যায়। আমার আর বৃষ্টি মাঝে অনেক কথা হয়, কিন্তু আমার এক কথা, রাইসাকে ছাড়া যাব না এখান থেকে।
সে যেই বিপদের মুখে পড়তে হয় না কেন। এইভাবে দেখতে দেখতে 2টি মাস চলে গেল। আগামী শুক্রবার নাকি এই বাড়িতে মানে রাইসের বাসায় অনুষ্ঠান হবে। জানি না কেন, আপনাদের কিন্তু দাওয়াত করাটা আমার দায়িত্ব, কিন্তু খাবার পাবেন কিনা সেটা আপনাদের ভাগ্য। রহিম চাচা, আগামী শুক্রবার আমার জীবনের চরম এক সুখের দিন। আমি আমার সবচেয়ে দামি জিনিসটা কাছে পাবো, তাই একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। সব কাজ কিন্তু আপনাকেই দেখতে হবে। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আমি সবকিছু ঠিক মতো করবো ইনশাল্লাহ। একটু কষ্টতেই কি বলেন আপনারা? এই যে শোনেন, ওই দিন কিন্তু আমার হবু শ্বশুর বাড়ি থেকে অনেক মানুষ আসবে, তাদের আবার অসম্মান করিয়েন না। মনে মনে বলতে লাগলো, জানি তুমি এই কথা শুনে অনেকটা কষ্ট পাইছো। রাইসার কথাটা শুনে না চাইতে চোখের কোণে নোনা পানি এসে হাজির, যে কোনো সময় বেরিয়ে আসবে মনে হচ্ছে। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, মনটা ছোট করে বললাম। তারপর সেখান থেকে চলে আসলাম। রাতে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম কি হবে আমার সাথে। তখনই আমার রুমে কেউ আসে। আমি রুমে শুয়ে শুয়ে ভাবতেছি আমার সাথে কি ঘটবে কে জানে। রাইসা যে বললো তার হবু শ্বশুর বাড়ি থেকে মানুষ আসবে, তাহলে রাইসা কি আমাকে ভুলে যাবে? আমি যে ওকে ছাড়া বাঁচতে পারবো না সেটা ও কেন বুঝে না? আমি তো ওর চাওয়া পাওয়ার কোনো কিছুতেই বাধা হয়ে দাঁড়ায়নি, তাহলে আমার দোষ কোথায়? এইসব ভাবতেছি আর চোখের কোণে জমে থাকা নোনা জল মুছতেছি। তখনই বাইরে থেকে কে একজন আমার রুমে ঢুকলো। আমি তাকে দেখতেই অবাক, কেননা রাইসা এর আগে কখনো আমার রুমে আসেনি। আজকে আবার কি মনে করে আসলো? কি ব্যাপার চাচা, আমাকে দেখে অবাক হলেন যে? আমি আসতে পারি না নাকি? না ম্যাডাম, সেটা না। আসলে আসলে আপনি এর আগে কখনো আমার রুমে আসেননি তো, আজকে হঠাৎ আসলেন তাই একটু অবাক হয়েছি। আর আপনার বাড়িতে আপনি যেখানে খুশি যেতে পারেন, কোনো সমস্যা নেই। ও তাই? তা চাচা, আপনার পরিবারে কে কে আছে আর আপনার সন্তান কয়জন? দেখি এইবার কি বলে। রাইসা মনে মনে বলতে লাগলো। আমি তো রাইসার কথা শুনে পুরাই অবাক, কেননা এমন প্রশ্ন কেন করলো? আর আমি এখন কি বলবো সন্তানের কথা? ম্যাডাম, আমার বাবা মা আর একটা বোন আছে। আর কি বলবো দুঃখের কথা, আমার কোনো সন্তান নেই। দেখছেন, তাও সত্যটা বলে না। আরে চাচা, আপনি যেইভাবে বুড়া সেজেছেন তাতে কেউ বুঝবেই না। আর সন্তান আচ্ছা চাচা, আপনাকে দেখে মনে হচ্ছে বয়স ভালোই হয়েছে, তাহলে সন্তান নেন নাই কেন? এখন আমি কি বলবো, এই মেয়ে তো আমাকে ছাড়বে না দেখতেছি। আসলে আমি বিয়ে করছি, কিন্তু ভাগ্যক্রমে আমার কারেন্টটা শুধু হয়েছিল, খালেমাটা হয়নি। আর আমার বউ আসে না, তার বাবার বাড়িতে থাকে। তাই নাকি? খুব কষ্টের কথা এটা। তা আপনি চাচিকে আনতে চান নাই কেন? সে যে আমার জীবনে আসতে চায় না, তাহলে নিয়ে আসবে কেমনে? সে যে এখন অন্যের জন্য স্বপ্ন দেখে। ইস রে, আমার পাগলটা না জেনেই শুধু কষ্ট পাচ্ছে জানো। আর বেশি কষ্ট পেতে হবে না। আচ্ছা চাচা, আমি এখন আসি, আর দোয়া করি চাচি যেন আপনার জীবনে ফিরে আসে। ইস, কি বাচ্চাটাই না বাঁচলাম, আর একটু থাকলে ধরা খেয়ে যেতাম। বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়েছি সেই কথা খেয়ালই নেই। সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো বাগানে পানি দিচ্ছি, তখন বৃষ্টি আসছে। রাসেল, তুমি অনুষ্ঠানের কথা জানো নাকি? হ্যাঁ জানি, রাইসা বলছে। আর আরো বলেছে সে অনুষ্ঠানে নাকি তার হবু শ্বশুরবাড়ির লোকজন আসবে। আমি কি সত্যি রাইসাকে আমার জীবন থেকে হারিয়ে ফেলবো? এখনো কিন্তু অনেক সময় আছে, চলে যাও কষ্ট পেতে না চাইলে, কারণ ওই দিন যে কষ্ট ছাড়া কিছুই পাবে না। আর তোমার কষ্টগুলো আমারও কেমন সহ্য হয় না। না, আমি মাঝপথে হাল ছেড়ে যাব না। ওর কষ্ট সহ্য করতে যদি আমার মরণ হয়, তবু আমি হাসি মুখে মরণকে বরণ করে নিব। সত্যি, তুই একটা মানুষই যে কিনা একটা মেয়েকে এত ভালোবাসে যে তাকে ভালোই বাসে না, শুধু কষ্টই দিয়ে গেল। দোয়া করি আল্লাহ যেন তোর মনের আশা পূরণ করে। বলে ভিতরে চলে গেলাম। ম্যাডাম, আমাকে আজকে একটু ছুটি দিবেন? একটু এক জায়গায় যেতাম, একটা কাজ ছিল। আপনার তো এখানে কিছু নাই, তাহলে আপনি কোথায় যাবেন শুনি? হেই রে, এখন আমি কি বলি? এই মেয়ে এরকম কথা বলে ঠেকিয়ে ফেলে কেন বুঝতে পারি না। মনে মনে বলতে লাগলাম, আসলে ম্যাডাম এইখানে আমার এক আত্মীয় থাকে, তার সাথে একটু দেখা করতে যেতে হবে। দয়া করে যদি অনুমতি দিতেন। আচ্ছা ঠিক আছে, তবে হ্যাঁ, সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসবেন, সেটা যেন মনে থাকে বলে দিলাম। আচ্ছা, আপনার বলা কথাগুলো আমার মনে থাকবে, এইটা কি আর বলতে পারি নাকি? তারপর আমি চলে আসলাম। রাস্তায় এসে বৃদ্ধ থেকে আবার আগের রূপে চলে আসলাম।
ভাবতে কেমন লাগে, রাইসা আমাকে না চিনে চাচা বলে, আর সন্তান কয়টা সেটাও জিজ্ঞেস করে। আমি আস্তে আস্তে হেঁটে আপুদের বাসার দিকে চলে আসলাম, কিন্তু কিছু পথ আসতেই দেখতে পেয়ে আপুকে কারোর জন্য হেনস্থ করতেছে। আসলে আপু হেঁটে হেঁটে কোথাও গেছিল, গাড়ি বা বডিগার্ড ছাড়াই। আমি আর এক মুহূর্ত দেরি না করে অতি দ্রুত গতিতে আপুর কাছে চলে আসলাম। আমাকে দেখে আপু যেন প্রাণ ফিরে পেল। আপু, এরা কারা, আর তোমার সাথে এরকম করতেছে কেন? আসলে আমি এদের একটা কাজ করতে মানা করায় এরা আমাকে মারতে চায়। কি? এই, তোদের এত বড় সাহস আমার বোনকে মারতে চাস? তোদের কলিজা তো দেখতে হয় কত বড়। বগটেরা হাসতে হাসতে বলতে লাগলো, আমাদের কলিজা দেখার আগেই তোর কলিজাটা বের করে ভেজা খেয়ে ফেলবো। এই মার্শাল রে, বাকিদের উদ্দেশ্য করে এগুলো বলল। আমিও দেরি না করে এক একজনকে এক এক স্টাইলে মেরে পেঁয়াজ মরিচ ছাড়াই আলু ভর্তা বানিয়ে ফেললাম। এই, তোরা আপুর কাছে ক্ষমা চা আর বল যে আম্মা আমাদেরকে ক্ষমা করে দিন, জীবনের বাকি সময়ে আপনার সামনে আসবে না। বগাটাগুলো সেটাই করলো, আর আমি আবার আপুর কাছে চলে আসলাম। কি দরকার ছিল মারামারি করার? তোর যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো? আপু, আমি যদি ওদের না মারতাম তাহলে কি আর তোমাকে এভাবে ছেড়ে দিত বলো? আর আমি বেঁচে থাকতে আমার আপুর কিছু হবে সেটা কখনো সম্ভব না। সত্যি ভাই, মাঝে মাঝে মনে হয় তুই মানুষ না, ফেরেশতা। আমাদের বিপদে ঠিক সময় এসে উদ্ধার করিস। আপু, আমি ফেরেশতা হতে যাব কেন? আমি আল্লাহর এক পাওয়াসার দুনিয়ার পাপী বান্দা মাত্র। তারপর আমি আর আপু বাসায় চলে আসলাম। কি বাবা, কেমন আছিস? আর এতদিন পরে মায়ের কথা মনে পড়লো, তাই না? আরে আম্মু, তোমাদের কথা আমার সবসময় মনে পড়ে, কিন্তু কি করবো বলো, আসার যে সময় নেই। তোমাদের বৌমাকে আপন করে পেতে এইটুকু কষ্টটুকু করতেই হবে। তখনই পিছন থেকে আব্বু বলে ওঠে, আমি বললাম রাইসের সাথে কথা বলে সব ঠিক করে দেই, কিন্তু তুই তো আমার কথা শুনলি না। বাবা, সেটা বললে করা যেত, কিন্তু এতে প্রমাণ হতো না আমি ঠিক রাইসাকে কতটা ভালোবাসি। তোর সাথে কথাই পারবো না, একটা না একটা বলে ঠিকই আমাদের ঠেকিয়ে দিবি। আর শোন, আমার সকল সম্পত্তি তোর আর ঐশীর নামে লিখে দিচ্ছি। এটা আমি একা না, তোর মা ঐশী শরীফ মিলে ঠিক করেছে। বাবার কথা শুনে আমার একটু রাগ হলো, কেননা তারা আমাকে তাদের কষ্টে গড়ে তোলা সম্পত্তি কেন লিখে দেবে। বাবা, এটা কি করেছো? এই সম্পত্তি শুধু আপুর, আমাকে কেন দিচ্ছ? এই পিচ্ছি, তুই এত কথা বলিস কেন? আমাদের কি কম আছে যে তোকে দেওয়ার কারণে আমাদের সম্পত্তি কমে যাবে? বুঝতে পারলাম এদের সাথে কথা বলে আর কিছু হবে না, কারণ এরা যা করেছে সেটা আর উল্টাবে না। তারপর অনেক কথা হলো আমাদের মাঝে। আমি সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। আসার সময় বাবা একটা কাঠ হাতে ধরিয়ে দিয়েছে, বুঝি না কাঠ দিয়ে কি করে। দরজা দিয়ে যেই না ভিতরে প্রবেশ করেছি তখনই বৃষ্টি বলে ওঠে, কি ব্যাপার চাচা, এক্ষুনি চলে আসলেন যে? রাইসা তখন আমাদের দিকে তাকালো, দেখতে পারলাম রাইসার মুখে হাসি টাকা ফুটে উঠলো। জানি না এই খুশির রহস্যটা কি। আসলে ম্যাডাম, আমাদের না দেখে থাকতেই পারছিলাম না, শুধু ছটফট করতেছিলাম, তাই তাড়াতাড়ি চলে আসলাম আপনাদের দেখতে। এখন অনেক খুশি লাগতেছে, মনে হচ্ছে প্রাণ ফিরে পেলাম। আমাদের জন্য নাকি আপনার রাইসা ম্যাডামের জন্য? কোনটা? আমার কানে কানে বলেই হেসে উঠলো, কি যে বলেন না ম্যাডাম, আপনারা সবাই আমার কাছে সমান। তার একটু সময় থেকে আসতেই পারতেন, অনেকদিন হলো কোথাও যান না। না ম্যাডাম, সে সকালে গেছি, অনেক সময় থেকেছি, আর ভালো লাগলো না, তাই চলে আসলাম। আসলে যতদিন হলো আপনাদের সাথে আছি ততদিনে আপনারা আমার পরিবারের মতোই হয়ে গেছে। পরিবারের মতন কি? আমি তো তোমার পরিবারেরই একজন। এইভাবে চলে গেল কয়েকটা দিন। আগামীকাল এই বাড়িতে অনুষ্ঠান হবে, জানি না আমার সাথে কি হবে। রাতে এইসব ভাবতেই ঘুমিয়ে পড়েছি। সকালে ঘুম ভাঙে রিয়ার ডাকে। আমি চোখ খুলতেই দেখি রিয়া। আমি তো ভূত দেখার মতো অবস্থা। এই রহিম চাচা, আপনাকে কাজ করতে ডাকছে, কত বেলা হয়ে গেছে দেখেছেন? যাক বাবা, আমাকে তাও চিনতে পারেনি। আমি রিয়াকে পাঠিয়ে দিয়ে কিছু সময় পরে নিচে চলে আসলাম। আসলে রিয়ারা রাতে এসেছে, রাইসা নিজে বাস স্ট্যান্ড থেকে নিয়ে এসছে, সেটা আমি জানি না। আমি নিচে এসে দেখি সবাইকে, কথা বললে চিনতে পারবে দেখে কিছুই বলতেছি না। দেখতে দেখতে বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। সব মানুষ এসে ভিড় জমালো, হাঁপুরাও এলো। আমার তো ভয়ে কলিজা শুকিয়ে আসতেছে, হয়তো আজকে রাইসা আমার থেকে পর হয়ে যাবে। আমি কি করে বাঁচবো, সেই যে আমার বেঁচে থাকার উৎস, এসব ভাবতেছি আর সবার দেখাশোনা করতেছি। তখন রাইসা ম্যাডাম স্টেজে উঠে মাইক্রোফোন হাতে নিয়ে আমার নাম ধরে এমন একটা কথা বলে যা শুনে আমার সারা শরীর ঘামতে শুরু করে।
কেননা কথাটা ছিল তাহলে চলেন কথাটা শুনেই আসি। আপনারা তো আবার না বলা পর্যন্ত আমাকে ছাড়বেন না। হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা আমার বাড়িতে আসার জন্য আমার এবং আমার স্বামীর পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জেনে শুনেই আনন্দিত হবেন যে আমাদের মাঝে এমন একজন মানুষ উপস্থিত আছে যার কোনো তুলনা হয় না। এই কথাটা শুনেই সবাই কানাকানি শুরু করলো, কে সেই মানুষ, কে সেই মানুষ। আপনারা অবশ্যই চিন্তায় আছেন এটা ভেবে যে কে সেই মানুষ। তাহলে শুনুন, সে হলো আমার বাড়ির কাজের লোক রহিম চাচা। সবাই রহিম চাচার কথা শুনে তো আরো অবাক, কেননা এত বড় একজন ডাক্তার হয়ে তার বাসার সামান্য কাজের লোককে এত মহান বলতেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর আপনাদের এই আনন্দ আরো জাগ্রত করে তুলতে আমাদের একটা সুন্দর গান শোনাবেন আমাদের রহিম চাচা। এই কথাটা শুনে আমার তো কলিজা কেঁপে উঠলো। আমি গান কেমনে গাইবো? যেখানে বেশি মানুষের সাথে কথাই বলতে পারি না, তখন কানে ভেসে আসে লোকের করতালি শব্দ। আমাকে স্টেজে যাওয়ার জন্য অনুরোধ করতেছে। আমিও রাইসার সম্মান বাঁচিয়ে রাখতে গেলাম, কিন্তু আমি চিনতে আছি রাইসা জানতে পারলো কেমনে আমি গান জানি, নাকি আমাকে সবার সামনে ছোট করতে চায়। সব ভাবনা ছেদ ঘটে রাইসার ডাকে। কি ব্যাপার চাচা, তাড়াতাড়ি গান শুরু করেন, সবাই অপেক্ষা করতেছে আপনার গান শোনার জন্য। আমি নিচের দিকে তাকিয়ে গান শুরু করলাম, জানি না কি হবে। গানটা শেষ করে বাঁ হাত দিয়ে চোখটা মুছে ফেললাম, কিন্তু চারদিকে নিস্তব্ধ, কোনো শব্দ নেই। ভাবলাম যে এই গান গাইছি কেউ আবার ভালো বলবে, কিন্তু আমার এই ধারণা ভুল প্রমাণিত হলো। কেননা সবাই একে একে করতালিতে ভরিয়ে দিল। তখন খুবই ভালো লাগছে, এটা ভেবে যে গান শুনে সবাই অনেক খুশি হয়েছে। তখনই পাশটায় একজন বলে উঠলো, রাইসা মামনি, তোমার বাড়ির কাজের মানুষটা তো খুবই ভালো গান গাইতে পারে, তার কণ্ঠে আমি মুগ্ধ। আমি খুশি হয়ে কিছু পুরস্কার দিতে চাই। আঙ্কেল, এটা তো খুবই ভালো কথা যে আপনি চাচার কণ্ঠে মুগ্ধ হয়ে পুরস্কার দিচ্ছেন, তারপরেও 10,000 টাকা আমার হাতে দিল। কিন্তু এই কি? এর দেওয়াতে সবাই একে একে পুরস্কার দিতে লাগলো। আমি তো অনেক খুশি, কেননা এত কষ্টের মাঝেও সবাই আনন্দিত হয়েছে আমার গানটা শুনে। আপনারা তো এখন অনেক খুশি, কিন্তু আপনারা সবাই বলেছিলেন আমি বিবাহিত কিনা, কিন্তু আমি জবাবে কিছুই বলতাম না। আজকে আপনাদের বলবো আমি বিবাহিত। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজ থেকে 7 বছর আগে ঠিক একই দিনে আমার বিয়ে হয়। কিন্তু আমার কপাল ভালো কি মন্দ ঠিক বলতে পারবো না, তবে বিয়ের শুধু কাবিনটাই হয়েছিল, কালেমা হয়নি। আপনারা জানতে চাইবেন না কে সেই ব্যক্তি যে কিনা তার সুখকে গলা টিপে মেরে ফেলে আমার সুখকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করেছে? এই সেই মানুষটা যে আমার পুরো পৃথিবী আমাকে দেখিয়ে বলল। এইটা শুনে আমি অজান্তেই কেঁদে দিলাম, যে আমাকে আড়াল থেকে এত ভালোবেসেছে অথচ আমি বুঝতেই পারিনি। এই বুড়া বেটা আপনার স্বামী কি করে হয় বুঝতে পারতেছি না, তারপরেও স্বামী বাড়ির কাজের লোক। আসলে আজকে মেয়েদের রুচি হারিয়ে গেছে। আপনারা এখনো আসল কথা জানেন না, তাই আগে শুনে পরে ভাবেন। এই যে বুড়া মানুষটাকে দেখতেছেন, সে আসলে বুইড়া না, সে আমার কাছে কাছে থাকার জন্য ছদ্মবেশী হয়ে আমার বান্ধবীর মাধ্যমে আমার বাড়িতে কাজের লোক হিসেবে থেকেছে। কোনোদিন বুঝতে পারলাম না যদি ওর আর বৃষ্টির কথা বলাগুলা না শুনতাম। ও, তার মানে আমের বৃষ্টি যে কথাগুলো বলেছিলাম সেসব রাইসা শুনে ফেলেছিল। তাই তো বলি, রাইসা আমার রুমে কোনোদিন আসে না, ওই দিন কেন আসতো? এইবার আসল কাহিনী বুঝতে পারলাম। তারপর রাইসা আমার মুখে থাকা দাড়ি মোজ সব খুলে দেয়, আর এইসব দেখে সবাই তো অনেক অবাক হয়ে যায়। জানেন রাসেল কি জন্য আমার বাড়ির কাজের লোক হয়েছে? জানেন না তো? তাহলে শোনেন, আমি ওকে প্রথম দিনই বলেছিলাম আমি যদি এখন বিয়ে করি তাহলে আমার পড়ার ক্ষতি হবে, তার জন্য কাবিন করে রাখেন। তার জন্য সবার অনেক কথার সম্মুখীন হতে হয়েছিল ওকে। আমি ওর থেকে আরো চেয়েছিলাম যেন সে আমাকে ডাক্তার বানায়, সেও রাজি হয়ে যায়। আমিও ঠিকমতো পড়াশোনা করতে থাকি, কিন্তু রাসেল যখন বেশি কেয়ার করতে থাকে তখন আমি ভেবে দেখি রাসেলের মায়ায় যদি আমি স্বপ্ন পূরণের আগেই জড়িয়ে পড়ি তাহলে আমার স্বপ্ন আর তারও কষ্ট দুটোই বিফলে যাবে। তাই আমি ওকে ইগনোর করতে শুরু করি। তার থেকে কষ্ট আমার বেশি হতো, কিন্তু ওকে বুঝতে দিতাম না। নীরবে শুধু কেঁদেছি। যখন ডাক্তার হয়ে যায় তখনও মেনে নেয়নি। কেন জানেন? কারণ আমি চাইতাম আমার স্বামীর জন্য কিছু করতে, যেন এই কষ্ট তাকে আর না করতে হয়। তাই তো আমার স্বামীর নামে একটা কোম্পানি কিনেছি, যেটা আমাদের ভালোবাসা দিয়ে বড় করব। তার চোখে আমি অনেক কষ্ট দেখেছি, কিন্তু আফসোস স্বপ্ন পূরণ করার জন্য সেই কষ্টের ভাগিদারি হতে পারিনি।
আমাদের ভালোবাসা হয়তো সত্য ছিল, তার জন্যই আজও সে আমাকে ভুল বোঝেনি। সে চাইলে অন্য মেয়ের সাথে সম্পর্কে লিপ্ত হতে পারত, কিন্তু হয়নি। আমি একদিন রাসেলকে না বলে গ্রামে যাই, আর বাড়ি গিয়ে জানতে পারি আপু সুস্থ, তাই তো ঢাকায় আসবে। আমিও সবার সাথে প্ল্যান করে একই বাসে উঠি, আর আমি পরিচিত হয়ে তাকে পরীক্ষা করেছি যে অন্য কাউকে ভালোবাসে নাকি, কিন্তু সে আমার কথা আমার কাছেই বলেছিল। সে জানতো না আমি ছিলাম বাসের সেই মেয়েটি, এমনকি তার সকল আত্মীয়রাও এইসব কিছু করব তার প্ল্যান জানতো। শুধু রাসেল একাই অজানা ছিল। অনেক কষ্ট তাকে আমি দিয়েছি, হতে পারে তার কষ্টের কাছে আমার কষ্ট তুচ্ছ। আজ আমি আপন করে ওকে নিতে চাই, আঁকড়ে রাখতে চাই আমার পবিত্র ভালোবাসা দিয়ে। মারে, তুই যেটা করেছিস সেটা হয়তো ভুল ছিল না। তুই তো কম কষ্ট করিস নাই। জীবনে সুখী হওয়ার জন্য একটু কষ্ট করতেই হয়। হ্যাঁ রে মা, তোরা অনেক কষ্ট সহ্য করেছিস। তোদেরকে আবার আমি বিয়ে দেব, কারণ সেদিন তো আমি ছিলাম না তোদের বিয়েতে। বলেই দুই আব্বু হেসে ফেললো। এভাবে অনেক মানুষ অনেকভাবে বলল, সবাই একই কথা, সবার একই কথা, আমাদের আবার বিয়ে দিবে সবাই দাঁড়িয়ে থেকে। তখন আমি বলে উঠলাম, না, আমি ডাক্তার ম্যাডামকে বিয়ে করব না। সে কি আমাকে কম কষ্ট দিয়েছে? এমনকি তাকে অন্য ছেলের সাথে ঘুরতেও দেখেছি আমি। আমার কথা শুনে তো সবাই অবাক হয়ে গেল, আর রাইসা তো কেঁদেই ফেললো। আমার হাত ধরে কেঁদে কেঁদে বলল, তুমি এমন কথা কেন বলতেছো? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আর সেই ছেলেটা তো বৃষ্টির হবু বল, তোমাকে রাগান্বিত করার জন্য করেছি, আপু সব জানতো। আমি এই কথা শুনে আপুর দিকে চোখ বড় বড় করে তাকালাম, আর আপু দুলাভাইয়ের পিছনে লুকিয়ে গেল। আপনাকে আমি কি করে ভালোবাসবো বলেন? আপনি কি আমাকে ভালোবাসেন? এই কথাটা এখন বলতেছেন? এই কথাটা বলা মাত্রই সবার মুখে হাসির রেখা ফুটে উঠলো। আর এইদিকে রাইসা আমার সামনে হাঁটু গেড়ে বসে, কি করে তোমাকে ভালোবাসার কথা বলবো সে ভাষা আমি জানি না, তবে এইভাবে বলতে পারি, আমাকে কি তোমার মনে একটু জায়গা দিবে? করবে কি তোমার বাচ্চার আম্মু? দেবে কি তোমার একলা পথের সাথী হতে? দেবে কি ওই জ্যোৎস্না রাতে তোমার কোলে মাথা রেখে চাঁদ দেখার অংশীদার হতে? আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ টু কলিজা। তোমার জায়গা আমার বুকে পায় না। আমি রাইসাকে তুলে জড়িয়ে নিলাম। রাইসা অনেক খুশি, আর সবাই অনেক খুশি। যখন আমি রাইসাকে বুকে জড়িয়ে নিয়ে কপালে একটা চুমু দিই, ঠিক তখনই কে একজন পিছন থেকে বলে ওঠে। সেটা শুনে তো সবাই আরো খুশি, কেননা কথাটা বলেছিল বৃষ্টি। তাহলে চলেন কথাটা শুনে আসি। সবাই শুধু রাইসার বিয়ের কথাই চিন্তা করলো, আর আমার বিয়ের কথা একবারের জন্য ভাবলো না। আরে বৃষ্টি, তোরও তো বিয়ে হবে শাকিলের সাথে, তাহলে এমন বলছিস কেন? না, আমি শাকিলকে বিয়ে করতে যাব কেন? শাকিল তোকে বিয়ে করতে রাজি, তাহলে তুই বিয়ে করবি না কেন? আর তুই কাউকে ভালোবাসিস নাকি? আমি রাসেলকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করতে চাই। এইটা শুনে সবাই অনেকটাই অবাক হয়ে যায়, আর রাইসা তো বেশি অবাক হয়। এইটা শুনে সবাই যেন স্তব্ধ হয়ে গেল, চারিদিকে নীরবতা। সবাই একথাই ভাবতেছে যে এই মেয়ে পাগল হয়ে গেল নাকি। এই বৃষ্টি, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? কি বলছিস এইসব? বাবা, আমি পাগল হই নাই, আর রাসেলও আমাকে ভালোবেসে বিয়ে করার লোভ দেখিয়ে। বৃষ্টিমা, আর বলতে হবে না। তুমি যার জন্য দায় পড়ে নাটক করতেছো সেই মানুষটাকে আমি নিয়ে এসেছি। সবাই অবাক, কেননা আব্বু শাকিলের কলার ধরে টানতে টানতে নিয়ে আসছে। তারপর সবটা খুলে বলল, বৃষ্টি কেন এইসব করেছে, আমাকে ক্ষমা করে দিস রাইসা। তোর স্বামীর নামে আমি এত বড় কলঙ্ক লটালাম। না রে, ক্ষমা চাচ্ছিস কেন? তুই তো তোর ইজ্জত রক্ষা করার জন্যই এমনটা করতে বাধ্য হয়েছিস। আমি দৌড়ে গিয়ে শাকিলের কলার ধরে বললাম, এই শাকিল, তুই কেন এমন করছিস? আসলে আমি রাইসাকে অনেক ভালোবাসি, তোমার হবে তা আমি মানতে পারিনি, তাই বৃষ্টির ওই রকম ভিডিও করে ব্ল্যাকমেল করে এইসব করতে বাধ্য করি। আমাকে মাফ করে দাও। রাইসা এসে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়, আর বলতে থাকে, তোকে আমি বিশ্বাস করে আমার বন্ধু ভাবতাম, আর তুই এই প্রতিদান দিলি? আমি তো তোকে কোনোদিন ভালোবাসার চোখে দেখিনি। রাইসা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। রাইসার পা জড়িয়ে ধরে। তারপর অনেক কথা হলো, সবাই ওকে পুলিশে দিতে চাইলো, কিন্তু আমি মানা করলাম, কেননা ও তার ভুল বুঝতে পেরেছে। আমি 2 দিন পরেই তোদের বিয়ে দিতে চাই, আমি দেরি করতে চাই না। আবার কি বিপদ আসবে কে জানি, এমনিতেই এক বিপদ হতে হতে বেঁচে গেছি। তারপর সবাই আনন্দ নিয়ে খাবার খেয়ে চলে যায়, আর আমাদের বাড়িতে যারা আছে তারাই শুধু থাকে। আমি রুমে এসে শুয়ে শুয়ে ভাবতেছি, আজকে আমার সাথে এইসব কি হলো। আমি তো ভাবতেই পারছিলাম না এইসব কি ছিল। বাবা রাসেল, কি করিস? আয়, খাবার খেয়ে নে। তুই তো তখন তেমন কিছুই খেলি না। না মা, এখন আমি কিছুই খাবো না, ভালো লাগছে না। সারাদিন কেমন ভাবে যে কেটে গেল বুঝতে পারলাম না।
তারপর মা আমার মাথায় হাত বুলাতে থাকে। আমি পরম সুখে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ি। আম্মু, আপনার ছেলে তো ঘুমিয়ে পড়েছে, এখনো মাথায় হাত বুলাচ্ছেন। মারে, ছেলেটার উপর দিয়ে সারাদিন অনেক দখল গেছে, ওর ভালো লাগছে না, তাই ওর মাথায় হাত বুলাচ্ছি। কারণ ওর ছোট থেকেই অভ্যাস, খারাপ লাগলেই মাথায় হাত বুলালে ঠিক হয়ে যাবে। তারপর আমাকে ঘুমিয়ে রেখে মা ও রাইসা চলে যায় অন্য রুমে। সকালে ঘুম ভাঙে রাইসার মিষ্টি ঠোঁটে ছোঁয়াতে। এই ওঠো, আমাদের বিয়ের শপিং করতে মার্কেটে যেতে হবে, আব্বুর হুকুম, বেলা অনেক হয়েছে। যাবো তো মহারানী, কিন্তু আমার পাওনাটা কে দেবে? বলেই জড়িয়ে ধরতে গেলাম, কিন্তু রাইসা আমার হাতে ধরা না দিয়ে। একটু আগেই আদর দিচ্ছি, সেটা নিয়েই শান্ত থাকো। বিয়ের পরে যত খুশি আদর দিও, এখন লক্ষ্মী ছেলের মতো ফ্রেশ হয়ে নিচে আসো। বলেই চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিচে এসে নাস্তা করে সবাইকে নিয়ে শপিং মলে গেলাম। সবাই অনেকটা সময় নিয়ে যার যার পছন্দ মতো জিনিস কিনলো। পরে সবাইকে নিয়ে রেস্টুরেন্টে খাবার খেয়ে সবাই বাসায় চলে আসলাম। আমার রুমে আসতে আসতে বলল, বাবু কি করছো? এই তো বাবুনি, দেখছো তো শুয়ে আছি, তাহলে জিজ্ঞাসা করছো কেন? আমি বুঝি জিজ্ঞেস করতে পারি না? আসো, আর ছোট বাচ্চাদের মতো অভিনয় করতে হবে না। বলেই কাছে টেনে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। রাইসা আমার বুকে অনেক সময় শুয়ে থেকে কখন যে দুইজন ঘুমিয়ে গেছি সেই দিকে কোনো খেয়ালই নেই। হঠাৎ আমার ঘুমটা রাইসার আগে ভেঙে যায়। এই রাইসা, ওঠো, অনেক ঘুমিয়েছো, এখন ওঠো, গোসল করে নাও। প্রায় বিকেল হয়ে গেছে। ঘুমের ঘরে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, আর একটু ঘুমাই না, এমন করছো কেন? না, আর ঘুমালে চলবে না, উঠো, উঠে গোসল করো, পরে আবার শরীর খারাপ করবে। তারপর রাইসা উঠে আমাকে একটা চুমু দিয়ে চলে যায়। এইভাবে সময় চলে গিয়ে বিয়ের দিন চলে আসে। বাড়িতে অনেক মানুষের উপস্থিতি। আজ আমার খুব আনন্দ লাগতেছে যে রাইসাকে আজ আমি আপন করে পাবো। দেখতে দেখতে আমাদের ইসলামী শরীয়ত মতে বিয়ের কাজটা শেষ হয়ে গেল। রাইসাকে একটা রুমে রাখা হয়েছে। সবাই তার সাথে কথা বলতেছে, কিন্তু আমার দিকে কারো কোনো দৃষ্টি নেই। তাই একা একা ছাদে বসে আছি। একটু পরে ছাদে কারো উপস্থিতি টের পেলাম। পিছনে তাকিয়ে দেখি বৃষ্টি। রাইসা তোমার জন্য রুমে বসে অপেক্ষা করছে, আর তুমি এখানে কি করো? আসলে কিছুই ভালো লাগতেছে না, সবাই তো রাইসাকে নিয়ে বিজি, তাই আমি এখানে মনটাকে চাঙ্গা করতে আসলাম। মনকে চাঙ্গা অনেক করেছো, এখন যাও, আমার বান্ধবীটা একা একা বসে আছে। আর হ্যাঁ, বিড়ালটা কিন্তু মারা চাই। বলে হেসে ফেললো। আমি আর কিছু না বলে একটু লজ্জা নিয়ে রুমের সামনে এসে দাঁড়ালাম। পরে এক বস্তা সাহস নিয়ে ভিতরে প্রবেশ করলাম, কিন্তু এই কি, আমার বউ কোথায়? রুমের কোথাও নেই, এমনকি অষ্টমীও নেই। আমার তো চিন্তা হতে লাগলো, তাহলে রাইসা গেল কোথায়? কিন্তু আমার চিন্তা দূর করে একটু পরে রাইসা বাইরে থেকে এসে আমার পায়ে হাত দিয়ে সালাম করে। উঠো, উঠো বলছি, তোমার জায়গা আমার পায়ে না, আমার এই বুকে। কপালে একটা চুমু দিয়ে বুকে জড়িয়ে নিলাম। এই ছাড়ো, আগে চলো, নামাজ পড়ে আল্লাহর কাছে আমাদের সংসার জীবনের সুখ চেয়ে নেই। তারপর দুইজনে উজু করে একসাথে নামাজ পড়ে নিলাম। তারপর রাইসাকে খাটে বসে দিয়ে আমি বিড়াল খুঁজতে লাগলাম একটা লাঠি নিয়ে। এই, তুমি পাগল টাগল হলে নাকি? এভাবে পাগলের মতো কি খুঁজতেছো? না মানে, বৃষ্টি আপু বললো আজকে নাকি বিড়ালটা মারতে হবে, তাই বিড়াল খুঁজতেছি। কিন্তু ঘরের কথা বিড়াল তো নেই। আরে গাধা, এই বিড়াল সেই বিড়াল না, আসো আমি দেখিয়ে দেই। তারপর আমি খাটে গিয়ে বসি। রাইসা আমার ঠোঁট জোড়া তার দখলে নিয়ে নেয়। প্রায় 10 মিনিট পর ছেড়ে দিল। সকালে আমার আগে রাইসার ঘুম ভাঙে, আর রাতের কথা মনে করে মুচকে এসে আমার কপালে একটা চুমু দিয়ে গোসল করতে যায়। এইদিকে আমার ঘুমটাও ভেঙে যায়। চোখ মেলে দেখি রাইসা আমার কাছে নেই। একটু পরে তার লম্বা চুলের পানি ঝাপটা ঝাপটা আমার কাছে আসলো। কি, মহারাজের ঘুম ভেঙেছে নাকি? আমি কিছু বলছি না, শুধু ওর দিকে তাকিয়ে আছি। অসম্ভব সুন্দর লাগছে রাইসাকে। আমি ওকে টান দিয়ে বুকের মাঝে জড়িয়ে নিলাম। এই দুষ্টু, ছাড়ো, রাতে এত আদর নিয়েও মন ভরে নাই, তাই না? তারপর বলতে লাগলাম, তোমাকে যতই দেখি ততই মুগ্ধ হয়ে যায়। এত সুন্দর কি করে হয় আমার বউটা? কারো যেন নজর না লাগে।